যে কার্টুন অথবা টোকাইকে নিয়ে এসছে তারা তার নিয়ন্ত্রণে আছে, ভুল। তাদের মুখে যতক্ষণ পর্যন্ত উনি পয়সা ঢোকাতে পারবে, নেরি কুত্তার মতো এরা তারেক রহমানের পাশে লেজ নাড়াবে। যেই মুহূর্তে মুখের থেকে সরায় নিবে, অর্থাৎ সরায় নিবে, তারা তারেক রহমানের পায়ে, ঘাড়ে, মাথায় কামড় দেবে, আর কুপির জারের মধ্যে ঢুকায় দিবে অথবা ঢুকায় দিবে। দেন হু ইজ তারেক রহমানস ফ্রেন্ডস? মিত্র কারা? আজকের আমরা এটা নিয়ে আলোচনা করব। এর বাইরেও আমরা কথা বলবো। সশস্ত্র বাহিনীতে বেশ কিছু পরিবর্তন হয়েছে, বেশ কিছু অফিসারদেরকে ডানে বায়ে সরানো হয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো। গভর্নিং পলিসি, র্যাবের মহাপরিচালক একটা কথা বলেছে, একটা অশনি সংকেতের মতো, এটা নিয়ে আমরা কথা বলবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে এমন একজনকে দেওয়া হয়েছে, কে বলা হয়েছে আসাদুজ্জামান খান কামালের মতো লোকের সাথে তুমি প্রতিদিন অ্যাটলিস্ট 10 ঘন্টা কথা বলো। অর্থাৎ নজিরটা কি? নজিরটা কি? অবস্থাটা কি? হাসিনা শাসনের প্রবর্তন, প্রত্যাবর্তন, এটা নিয়ে আমরা কথা বলবো। আসুন আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমেই স্বাগত জানাবো ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আপনার মাইক্রোফোনটা অফ। মুজিব ভাই। আসসালামু আলাইকুম, রমজান মুবারক। আপনার অগণিত দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই রমজানে পালন করছেন এবং সুস্থ সবল আছেন। আপনার এই প্রোগ্রামকেও আমার শুভেচ্ছা এবং আমার সহ আলোচক যে আছেন তার প্রতি আমার রমজানের সালাম, শুভেচ্ছা। ওকে মুজিব ভাই, এবার আমি স্বাগত জানাবো নিরুনিরা আপনাকে। রমাদান করিম, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। থ্যাংক ইউ। মুজিব ভাই, আমি আপনাকে দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। আজকের আমার বিষয়টা আপনার বা নীরার কাছে গ্রহণযোগ্য হবে না এবং অনেকের কাছেই গ্রহণযোগ্য হবে না, কারণ আমার এটা একটু অনেকে ধরে নিতে পারে, এবং এমনকি আপনারা দুইজনও ধরে নিতে পারেন এটা আমার বৈরিতা। আমি তারেক রহমানকে বর্তমানে দেখি শত্রু বেষ্টিত এক নবজাতক। উনি নবজাতক না, কিন্তু আমি দেখছি শত্রু বেষ্টিত এক নবজাতক, সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে। অতঃপর আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা যদি ধরে নেই যে তারেক রহমান সবকিছুই জানেন, উনি ওনার বাবার কাছ থেকে শিখেছেন, উনি ওনার মায়ের শাসনামল দেখেছেন, এই দুইটার রেফারেন্স দিয়ে আমরা যদি বলি উনি সব জানতা, আপনি এটাকে এভাবে দেখেন কিনা? আর আপনি যদি মনে করেন উনি নবজাতক না, উনি একেবারে সবকিছুই জানেন, বাবার কাছ থেকে শিখেছেন, মায়ের কাছ থেকে শিখেছেন, দেন আপনি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন আমার এই টকিং পয়েন্টটাকে? মুজিবুর রহমান মজুমদার। ধন্যবাদ। প্রথমত আমি আপনাকে বলতে চাই যে আপনি যেটা বলছেন যে তারেক রহমান সব জানতা, আমি বিশ্বাস করি না তারেক রহমান সব জানতা, কেউ সব জানতাম না। আপনি একটা পজিশনে গেলে ইউ লার্ন অ্যাজ ইউ গো অন, কথা বুঝছেন? আজকে যেটা জানছেন 4 বছর পরে 5 বছর পরে এই তারেক রহমান হবে আরো অন্যরকম তারেক রহমান, কারণ এই 5 বছর উনি অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন। আপনি কাজের মধ্যে দিয়ে আপনি অনেক কিছু শিখার আছে, আপনি সবকিছু জেনে আপনি একটা চাকরি শুরু করেন না বা একটা দায়িত্ব নেন না। দায়িত্ব পাওয়ার পরেও আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, সবকিছু এগিয়ে নিতে হবে। তো সেই অর্থে আমি বলবো যে আপনি যদি মনে করেন বা তারেক রহমান যদি মনে করে যে আমি সব জানতা, এটা ভুল হবে। আমি বিশ্বাস করি না যে তারেক রহমান মনে করেন যে উনি সব জানতা। উনি জানবেন, অ্যাজ হি গোজ অন উনি জানবেন। হ্যাঁ, উনি অনেক কিছু জানেন, ওনার দল এতদিন উনি চালিয়েছেন, দলের ভিতরে অনেক কিছু জানেন, কিন্তু দলের বাইরে কে কি আছে এটা ওনাকে আস্তে আস্তে দেখতে হবে, জানতে হবে, শিখতে হবে। এই পজিশনে, যে পজিশনে আজকে উনি আসছেন, প্রধানমন্ত্রীর পজিশনে, এই পজিশনটা ইজ এ ভেরি ট্রিকি পজিশন। আপনার এই পজিশনে
প্রতিনিয়ত আপনি নতুন নতুন জিনিস জানবেন। আপনাকে রাইট কাইন্ড অফ ব্রিফ দেওয়া হচ্ছে কিনা এটা আপনাকে আগে জানতে হবে। আপনি জানেন আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী যে আপনি প্রতিদিন আপনি একটা ব্রিফ পাবেন বাংলাদেশের ইন্টেলিজেন্স ইয়ের থেকে, এনএসআই থেকে, আপনার ডিজিএফআই থেকে, এগুলো থেকে একটা ব্রিফ পাবেন। এখন আপনি এই ব্রিফটা যে আপনাকে দেওয়া হচ্ছে, আপনার নিজস্ব লোক, আপনার যদি বিশ্বস্ত লোক হয় এবং তারা যদি 100% বিশ্বস্ত থাকে, তাহলে যেই ব্রিফটা আপনি পাবেন সেটা আপনি মোরলেস বিশ্বাস করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনার বিশ্বস্ত লোক ওইসব পজিশনে না থাকে, আপনি যে ব্রিফটা পাচ্ছেন এই ব্রিফটাকে আমি মনে করি এটাকে আবার চেক চেক করতে হবে। কারণ আপনার একটা আলাদা একটা কিছু বিশ্বস্ত লোক থাকতে হবে যেগুলো আপনাকে এগুলোকে ডাবল চেক করাবে, ব্যাকগ্রাউন্ড চেক করাবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে যেই লোকটা আপনাকে ব্রিফগুলো দিচ্ছে সে কতটা বিশ্বস্ত, কতটা আপনার হয়ে বা দেশের হয়ে এই ব্রিফগুলো দিচ্ছে, নাকি সে তার দলের বা কোনো দেশের ভিতরে বা দেশের বাইরে কোনো গোষ্ঠীর হয়ে বা কোনো দেশের হয়ে এই ব্রিফগুলো দিচ্ছে। তো এগুলো খুবই খুবই ট্রিকি জিনিস, এবং এগুলোকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, এবং ওই ধরনের বিশ্বস্ত লোক আপনাকে তৈরি করতে হবে যারা আপনাকে এই জিনিসগুলোকে কারেক্ট ইনফরমেশনগুলো দিবে আপনাকে এবং আপনাকে সাহায্য করবে টু মেক দ্য রাইট ডিসিশন। আপনি জানেন বাংলাদেশের ইতিহাসে জিয়া রহমান ছিলেন অত্যন্ত অত্যন্ত একজন বিচক্ষণ রাষ্ট্রপতি এবং সফল রাষ্ট্রনায়ক। তারপরে আপনি দেখেন ওনার সময়, আর উনি তো আপনি নিজে জানেন যে উনি নিজে একজন ইন্টেলিজেন্স অফিসার ছিলেন, সো উনি জানেন যে ইন্টেলিজেন্স কি করে কাজ করে, এবং উনি ছিলেন পাকিস্তানের ওয়েল ট্রেন ইন্টেলিজেন্স অফিসার। শুধু তাই ছিলেন, উনি পাকিস্তানের আর্মিদেরকে ইন্টেলিজেন্স শেখাতেন, উনি ছিলেন ইনস্ট্রাক্টর ফর দ্যাট। তো সুতরাং উনি কোন লেভেলে ছিলেন এটা বুঝতে হবে। তারপরেও দেখেন ওনার সময়ও যে কিছু যে ভুল হয় নাই তা নয়। যেমন ধরেন একটা কথা বলি, শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনাকে আনাটা, এই আনার পিছনে যে সবচেয়ে বেশি কাজ করছে সে হলো মশিউর রহমান জাদু মিয়া। মশিউর রহমান জাদু মিয়া কিন্তু বিএনপিতে এবং জিয়া রহমানের সাথে খুব ক্লোজ ছিলেন। বিএনপিতে ওনারা হাসিনা ন্যাপ থেকে এসেছেন, কিন্তু একটা পর্যায়েতে মশিউর রহমান জাদু মিয়া জিয়া রহমানকে কনভিন্স করলেন হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করার জন্য। জিয়া রহমান, আমি জানি না উনি জানতেন কি না যে মশিউর রহমানের সাথে শেখ মুজিবের অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল বহু বছর থেকে, এবং রাজনৈতিক হিসাবে তারা অত্যন্ত বন্ধু ছিল। এবং শেখ হাসিনা যে বিয়ে, সেটা কিন্তু মশিউর রহমান দিয়েছে। মশিউর রহমানই কিন্তু এই যে ওয়াজেদ সাহেবকে সিলেক্ট করে, যে শেখ মুজিবুর রহমান মশিউর রহমানকে বলেছিলেন হাসিনার জন্য একটা ছেলে খুঁজে দিতে। তো তাদের সম্পর্ক অন্যরকম ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। তো উনি জিয়া রহমান অতটা তৈরি দেখছিলেন কিনা আমি জানি না। ওনার জাদু মিয়ার কথায়, জাদু মিয়াকে যদি বিশ্বাস করতেন তার কথাতে আপনার হাসিনাকে আনে। কিন্তু হাসিনা যে আসে, সে যে একজন রয়্যাল এজেন্ট হয়ে ট্রেন্ড হয়ে সে বাংলাদেশে ঢুকছে, এবং সেই সময় আপনারা জানেন উইদিন 2 উইকস জিয়া রহমান খুন হয়। আর জিয়া রহমানকে যারা খুনের সাথে জড়িত তারা কিন্তু জিয়া রহমান তার শাসন আমলে জিয়া রহমান অত্যন্ত বিশ্বস্ত ছিল। যেমন ধরেন কর্নেল মাহফুজ, আপনারা জানেন জিয়া রহমানের ওনার মিলিটারি অ্যাটাচি হিসেবে অনেকদিন কাজ করছেন, কিন্তু এই মাহফুজই কিন্তু আপনার চিটাগং সার্কিট হাউসে এই যে আর্মিকে আনার ব্যবস্থাটা মাহফুজ করে দিচ্ছিল। মঞ্জুরের সাথে জিয়া রহমানের পারিবারিক সম্পর্ক ছিল, অত্যন্ত বন্ধুত্ব সম্পর্ক ছিল, কিন্তু সেই মঞ্জুই দেখেন জড়িত হয়ে গেছিল জিয়া রহমানের কিলিং এর মধ্যে। তো আমি যেটা এখানে বলতে চাচ্ছি যে আপনাকে, যে জিয়া রহমানের মতো লোক, এত বিচক্ষণ লোক, তার সাথে এত বিশ্বস্ত এত লোক ছিল, তারপরেও দেখেন সেই বিশ্বস্ত লোকগুলিও অনেক সময় বিট্রে করে, এবং বিট্রে করাতেই জিয়া রহমানের মতো আমাদের সবার প্রাণপ্রিয় নেতা আমরা হারাই। কারণ তার তার অত্যন্ত ঘনিষ্ঠ লোকরা তাকে বিট্রে করছে। জিয়া রহমান কিন্তু বিট্রে রাস্তার লোক করে নাই, তার অপোজিশন পার্টির লোক করে নাই, তার নিজের লোকই করছে বিট্রে। একইভাবে আপনি যে হাসিনা, ম্যাডাম খালেদা জিয়ার কথা চিন্তা করেন, অত্যন্ত মানে আমাদের দেশনীতি ছিলেন, অত্যন্ত মেধাবী একজন দেশনীতি। তারপরেও ওনার আশেপাশে যে লোকগুলো ছিল তারা কিন্তু বরাবরই ওনাকে বিট্রে করে গেছেন। আপনি দেখেন শামসুর মবিন থেকে শুরু করে তার সাথে যতগুলো লোক ছিল, আমি
এমনও জানতাম ম্যাডামের কাছে, আমি নিজেই এগুলো সাক্ষী ছিলাম, যে ইভেন পার্টি অফিসে উনি একটা কথা বললে সাথে সাথে এটা হাসিনা কাছে ডিজিএফের কাছে চলে যেত, এবং একটা পর্যায়ে ম্যাডাম টিভি জোরে জোরে অন করে কথা বলতেন যাতে করে এগুলো অন্য কেউ না শুনে বা রেকর্ড না করে। তো এই যে ম্যাডামের আশেপাশের লোক ছিল যারা ম্যাডামের সামনাসামনি, তারা ম্যাডামের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত বিশ্বস্ত, কিন্তু ভিতরে ভিতরে তারা কিন্তু ম্যাডামের অনেক ক্ষতি করছে, এবং ম্যাডামের অনেক ব্যাপারগুলোতে তারা যে আপনারা তারা ইনভলভ ম্যাডামের অনেক কিছুতেই। এনিওয়ে, তো এখন ধরেন তারেক রহমান আসছে, ইয়েস তারেক রহমান ছোটোর দিকে ওনার ফাদারকে দেখছেন, আর্মিতে উনি বড় হয়েছেন, আর্মি কালচারে অবশ্যই উনি জানেন আর্মি অফিসারে কীভাবে চাল চলন, উনি কিছু বুঝেন, ছোটো দেখছেন, একটা ইমপ্রেশন আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু ইন ডিটেল ভিতরে কে কি করে না করে, এটা যেহেতু উনি নিজে আর্মির একজন লোক না, বাইরে থেকে একটা জিনিস দেখার, ভিতর থেকে একটা জিনিস দেখা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তারপরে উনি আরো বেশি দেখতে পেয়েছেন যখন ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের আপনার নেত্রী ছিলেন। তো ওই সময় আপনি অবশ্যই উনি অনেক কিছু দেখেছেন, এবং উনি এটাও দেখেছেন যে ওনার সামনেই বিশেষ নেতা নেত্রী যখন ছিল ম্যাডামের সাথে, সামনে একরকম ছিল, অন্যভাবে ওনাকে ক্ষতি করছে কিভাবে উনি নিজেগুলো দেখেছেন। উনি এমন কিছু না যে উনি দেখেননি, এবং এটার যে ওনার ইভেন ওনার বন্ধুরা যারা ওনাকে ইউজ করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, তারা ওনাকে কিভাবে বিক্রি করছে, এবং ওনাকে যে 18 মাস জেলে থাকতে হচ্ছে, এবং উনি যে অত্যাচারিত হয়েছেন, এগুলোর পিছনে অনেকেরই ভূমিকা আছে। তো আশা করি উনি ওগুলোতেই কিছু নিশ্চয়ই জ্ঞান অর্জন করেছেন, কিছু শিক্ষা নিয়েছেন। তবে এখন যেহেতু জনগণ যেভাবেই হোক একটা ইলেকশন হচ্ছে, এবং ইলেকশনের রেজাল্ট হলো উনি এখন প্রাইম মিনিস্টার, আমরা এই জায়গাটায় যাব না যেটা আপনি বললেন। আমরা ধরে নিই যে উনি জনগণের ভোটেই হচ্ছেন, ওনাকে কারা আনছেন না আনছেন এটা বড় কথা নয়। উনি আজকে প্রাইম মিনিস্টার, উনি একটা দায়িত্ব নিয়েছেন। ওনাকে কিন্তু এই পদ থেকে চলতে হলে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, জনগণের ভালোর জন্য যদি ওনাকে কিছু করতে হয়, ওনাকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। ওনার আশেপাশের লোকগুলি কিন্তু উনি বিট্রে করবে। আপনি যদি হিস্ট্রি বুক খুলে দেখেন, রাজাকে কিন্তু সরায় তার ছেলে মেরে, বা একটা ভাই একটা ভাইকে মারে ক্ষমতার জন্য। ওই রাজ পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব বাইরের থেকে না, ভিতর থেকে হয়, এবং ছেলেকে মারে, ছেলে মাকে মারে, বাপকে মারে। সুতরাং ক্ষমতার দ্বন্দ্বের কাছে কিন্তু বন্ধুত্ব, মাতৃত্ব, পিতৃত্ব কিছুই টিকে না। এটা 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 হিস্ট্রি, এটাই আপনাকে মানুষের ডক্টর মুজিব, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আহ ওনার বাবা জিয়া রহমান সাহেব, উনি ছিলেন একজন একজন সোলজার ছিলেন, একেবারে তুখোর একজন অফিসার ছিলেন। বাস বিচারের ক্ষেত্রে উনি ওনার যেই প্রাজ্ঞতা, ওনার যে অভিজ্ঞতা, ওনার যেই জাজমেন্ট, তুখোর কিছু ছিল। এবং উনি পাকিস্তান শাসনামল দেখেছেন, মুক্তিযুদ্ধ দেখেছেন, তারপরে পাশাপাশি জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে উনি অনেক কিছু দেখেছেন। এখন ওনার যে সুযোগ ছিল সরকার প্রধান হিসাবে, সরকার প্রধান হওয়ার আগে যেসব সাবজেক্ট গুলোকে অ্যাবজর্ব করার দরকার ছিল, জানার দরকার ছিল, এক্সপেরিয়েন্সের দরকার ছিল, বা ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল, আপনি মনে করেন কিনা তারেক রহমানের ওই সেম সুযোগটা তার ছিল, বা ওটা হয়েছে এবং উনি কাজে লাগাচ্ছে? আপনি এটা মনে করেন কিনা? না, আমি এটা মনে করি না। দুইজনের দুই রকম এক্সপিরিয়েন্স। জিয়া রহমানের এক্সপিরিয়েন্স এক ধরনের, তারেক রহমানের এক্সপিরিয়েন্স আরেক ধরনের। দেখেন, জিয়া রহমানের এক্সপিরিয়েন্স, উনি পড়ালেখা থেকে শুরু করে, ছোটবেলা থেকে শুরু করে, যেখানে বড় হয়েছেন, আর্মিদের থেকে শুরু করে সবকিছুতে আপনি ধরেন, তার এক্সপিরিয়েন্স ভেরি ডিফারেন্ট। 1960 ওয়ারে তিনি ছিলেন, 71-এ একটা ক্রিটিক্যাল মুভমেন্টে উনি বীরত্ব দেখিয়ে দেশ স্বাধীনতার ডাক দিয়েছেন, সবগুলি ভিন্ন। আবার তারেক রহমানের এক্সপিরিয়েন্স ভেরি ডিফারেন্ট। আপনি একটা জিনিস চিন্তা করেন, ওনার যেই বয়সে উনি একটা মর্মান্তিক দুর্ঘটনা ওনার পিতাকে হারান, এই যে একটা ট্রমা, এই ট্রমা তো জিয়া রহমানের ছিল না, তাই না? তো তারেক রহমানের যে ট্রমাটা, এবং এই ট্রমার পরে আপনি যখন একটা মন দুর্বল থাকে, তখন যে লোকটা আপনার পাশে এসে আপনাকে সমবেদনা জানায়, তার প্রতি যেই আপনার যে ফিলিংটা থাকবে, আর একটা লোক যে আপনার খোঁজও নিল না, তার প্রতি কিন্তু সেম থাকবে না। তো ওনার মধ্যে কিছু দুর্বলতা থাকবেই, কারণ ওনার একটা সময় যে মানসিকভাবে উনি যখন বিপর্যস্ত ছিলেন, ওনার সময় যারা ওনার কাছে এগিয়ে এসেছে, যারা ওনাকে সাহায্য সহযোগিতা করেছে, ইভেন সমবেদনা জানিয়েছে, তাদের প্রতি ওনার যে ফিলিং থাকবে,
হিসাবে কিছুটা হলো বায়াসনেস আসতে পারে, এটা স্বাভাবিক। আপনি নিজের জীবনে ধরেন আপনি একটা বিপদে পড়লে আপনার যে বন্ধু এগিয়ে আসবে, আপনার যে আত্মীয় স্বজন এগিয়ে আসবে, তার প্রতি আপনার চিরজীবন একটা কৃতজ্ঞতা থাকবে। হ্যাঁ, তার পরবর্তীতে কি পরিবর্তন হচ্ছে সেটা ভিন্ন কথা। তা আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেটা হলো ভিন্ন। আমি জানতে চাচ্ছি যে আপনার এক্সপেরিয়েন্স ইয়েস ভেরি ডিফারেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এখন যে এই মুহূর্তটা আপনি কিন্তু দেশের প্রধান, এই প্রধানের মুজিব ভাই, দায়িত্বটা মুজিব ভাই, দ্যাটস এ সেকেন্ড স্টেপ। আপনাকে এরপরে আসি। ওনার আরো একটা স্টেপ আছে। উনি যুবক ছিলেন। যুবকের পরের পজিশনটা কি? মানে ইয়াং মানুষ হিসাবে, অ্যাজ এ ইয়াং ম্যান, উনি সরাসরি প্রত্যক্ষ করেছেন ওনার মা 2বার বা 3বার সরকার প্রধান হয়েছেন। ওনার মায়ের সফলতাকে উনি যেমন দেখেছেন, ওনার মায়ের ব্যর্থতাও উনি সার্বিকভাবে দেখেছেন। আবার বাংলাদেশের রাজনীতিতে এটাও একটা প্রচলন আছে, খালেদা জিয়ার আমলে ওনার অ্যাক্টিভিটিস এর জন্য বহু ক্রাইসিসও আবার তৈরি হয়েছে। এই ক্রাইসিস গুলো উনি দেখেছেন। একজন রুলার হিসাবে উনি হাওয়া ভবনকে এস্টাবলিশ করে একটা নেগেটিভিটিও উনি নিজে তৈরি করেছেন। এখন এই সব জিয়াউর রহমানের কাছ থেকে উনি কিছুই শিখেন নাই। আমি যদি বলি এটার এগেনস্টে আপনি কিছু বলার নাই, কারণ জিয়াউর রহমান কখনো তার স্ত্রী এবং সন্তানদেরকে আর রাষ্ট্র পরিচালনার ধারে কাছেও যেতে দেয় নাই, কোন জায়গায় তাদেরকে অ্যাকম্পেইনও করে নাই। এটা ছিল প্লেইন এন্ড সিম্পল। কিন্তু তার মায়ের আমলে তারেক রহমানের যথেষ্ট সুযোগ হয়েছে সফলতা এবং ব্যর্থতা দেখার। আপনি মনে করেন কিনা তার এই সফলতা বা ব্যর্থতা এটা তার পুঁজি বর্তমানে? আপনার এটা মনে হয় কিনা? আমি 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 একটা জিনিস আপনাকে বলি যে দেখেন, একটা সন্তান সবার আগে শিখে তার ঘরে তার মা বাবার থেকে। কথা বুঝছেন? আপনার বেসিক জিনিস যেগুলো আপনার আপনার যে ক্যারেক্টারের বেসিক যে জিনিসগুলো আছে, এটা কিন্তু আপনি অনেক আগে শিখেছেন, ছোট থেকে শিখেছেন। এই জিনিসগুলো সহজে যায় না। তো জিয়া রহমান কাছ থেকে যে উনি কিছু শিখেন, আমি বলি না যে জিয়া রহমান কাছ থেকে উনি শিখেছেন দেশ পরিচালনাটা। ইয়েস, উনি ওনাকে জিয়া রহমান কোনোদিন ওনাকে ওই জায়গায় নেন নাই বা ওই ওই বয়স ওনার ছিল না। কিন্তু জিয়া রহমান থেকে যেগুলো শিখার কথা ওনার পাশাতে, সেই কথা সেই যেই যেই দৃঢ়তা, যেই আপনার সততা, যেই জিনিসগুলো জিয়া রহমানের থেকে সে নিষ্ঠা, কর্মদক্ষতা, এগুলো ছোটবেলার থেকে নিশ্চয়ই যেমন আমি আমার বাবা মার থেকে শিখেছি, বাসা থেকে শিখেছি, আপনি শিখেছেন, তারেক রহমানও কিছু না কিছু হলো তার এই পরিবার থেকে শিখেছে। আপনি যে কথাটা বলতেছেন সেটা হলো ভিন্ন কথা। আপনি যে বলছেন যে দেশ পরিচালনার জন্য কিছু শিখেছেন কিনা, না, দেশ পরিচালনার জন্য জিয়া রহমান তাকে এইভাবে, ওই বয়সও ছিল না তার, হ্যাঁ, এবং শিখার মতো ওই ওই সুযোগও ছিল না। কিন্তু খালেদা জিয়ার সময় উনি তখন একজন একজন যুবক। তো যুবক থাকা অবস্থাতে অবশ্যই উনি খালেদা জিয়ার শাসন আমল কাছ থেকে দেখতে পেয়েছেন। তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, এবং সেই সময় উনি নানাভাবে কিছুটা হলো দলীয় পর্যায়ে জড়িত ছিলেন, কিছুটা হলো খালেদা জিয়ার আপনার মন্ত্রিত্বের দেশ পরিচালনার মধ্যে কিছু কিছু জায়গাতে উনি জড়িত ছিলেন, বা কিছু কিছু জায়গায় ওনাকে পার্টিরই অনেকে বা মন্ত্রিসভার অনেকে ওনাকে, যেহেতু খালেদা জিয়ার ছেলে এবং পার্টির মধ্যে একজন একটা একটা ইম্পর্টেন্ট পজিশনে আছে, তাকে ইনভলভ করছে। এবং তাকে ইনভলভ করার কারণও থাকতে পারে, তাদের নিজস্ব স্বার্থে করতে পারে, হ্যাঁ, এবং তারেক রহমানকে ইউজ করে তাদের স্বার্থ হাসিল করার জন্য করছে অনেক সময়, এটা হতেই পারে। এবং উনি হয়তো যেহেতু যুবক ছিলেন, অনেক কিছু দেখেননি, অনেক কিছু শিখেননি ওই সময়, উনি হয়তো মনে করছেন, যেমন ধরেন গিভেন এক্সাম্পল, আমি আপনার বন্ধু, আমি যদি আপনাকে একটা বলি, আপনি হয়তো 2বার চিন্তা করবেন না, ভাবছেন না আমার বন্ধু আমাকে তার রং কিছু বলবেন না। কিন্তু আমার যদি একটা অসৎ উদ্দেশ্য থাকে, আমি কিন্তু অসৎ উদ্দেশ্য আপনার উপর দিয়ে চালিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এইভাবে এইভাবে বিএনপির মধ্যে তো সবাই ফেরেস্তা না, তাই না? এবং খালেদা জিয়ার শাসন আমলে যে খালেদা জিয়ার পাশে যারা ছিল তারা যে ফেরেস্তা ছিল তা তো না। তারা অনেকেই ছিল, তাদের ক্ষমতা হোক, তাদের অর্থ হোক, যে কারণে হোক, তারা তারেক রহমানের সুনজরে আসার চেষ্টা করছে, এবং সুনজরে আসার সুযোগে সুবাদে তারেক রহমানকে ইউজ করে খালেদা জিয়ার কাছ থেকে কিছু বাগিয়ে নিচ্ছে। এরকম হচ্ছে, এরকম হয় না যে তা নয়। এবং সেটাও ওনার যেহেতু সেই সেই ভাবে সেই দক্ষতা ছিল না, বা ওইভাবে উনি চিন্তা করেননি, তো এই কারণে অনেকেই হাওয়া ভবনকে ইউজ করে নানাভাবে উপকৃত হচ্ছে। এবং সেটা তার ঘনিষ্ঠ বন্ধুরাও হচ্ছে, আর্মির ভিতরে লোক হচ্ছে, নানা জায়গাতে নানাভাবে লোকজন হচ্ছে। তো এটা আমার মনে হয় এটা ওনার একটা
পার্ট অফ দ্য ট্রেনিং বলবো আমি। ওই সময় যে উনি যেই শিক্ষাগুলো অর্জন করছেন, আশা করি সেটা এখন ওনার মধ্যে আছে। ওনার ভুল ভ্রান্তি যেগুলো ছিল, সাকসেস যেগুলো ছিল, কাকে আপনি বিশ্বাস করতে পারবেন, কাকে বিশ্বাস করতে পারবেন না, কে তেল মারলে কি বুঝবেন, হ্যাঁ? বাংলাদেশের নিয়ম তো কি, আপনার যত বেশি গদগদ করবেন, যত বেশি তেল মারবেন, ততই আপনাকে মনে হবে যে আপনি তার ঘনিষ্ঠ লোক। কিন্তু এই যে এটা যে সত্যি না, এটা তাকে জানতে হবে, এবং উনি নিজে নিজে এগুলো এক্সপিরিয়েন্স করছেন, এবং গত 17 বছর দেশের বাইরে থেকেও উনি অনেক কিছু দেখছেন। হ্যাঁ, কারা তার কাছে এসে তারা কে কি বলে, কিভাবে পার্টির এখন ভিতরে। মুজিব ভাই, জি। আহ, এই যে ওনার মা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, এই সময়টায় ওনার যেই অভিজ্ঞতা, উনি যা দেখছে ওনার চোখের সামনে, বা যেভাবে ওনাকে বন্ধু বান্ধবরা ব্যবহার করেছে, আমলারা ব্যবহার করেছে, যেভাবে আত্মীয় স্বজনরা ব্যবহার করেছে, আপনি কি মনে করেন ওই সময়টা, আপনি বলছেন ওটা তার ট্রেনিং পিরিয়ড, আপনি কি ওই পিরিয়ডটা এটা মনে করেন কিনা এটা ওনার জন্য অ্যাসেট, না ওটা ওনার জন্য বার্ডেন? আমি মনে করি এটা দুইটাই। এটা এটা কিছু জিনিস উনি শিখছেন, কিছু জিনিস ভুলও করছেন। মানুষ ভুল থেকে শিখে। কিছুটা বার্ডেন তো অবশ্যই আছে, আবার কিছু কিছু অ্যাসেটও আছে এখানে। সুতরাং আমি দেখব, শোনেন, কোনো ফেইলিউর ইজ নট এ ফেইলিউর। ফেইলিউর থেকে যদি আপনি শিক্ষা নেন অ্যান্ড ইউ স্ট্যান্ড আপ অ্যান্ড ইউ মুভ ফরওয়ার্ড, ফেইলিউর, প্রতিটা মানুষের জীবনে ফেইলিউর আসবে, এবং ফেইলিউর থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করতেছেন এবং সেটা নিয়ে আগে যাচ্ছে কিনা, সেটি হলো আপনার মেইন চ্যালেঞ্জ। তো আমি আশা করি ওনাদের যে ফেইলিউর গুলো ছিল, এবং সেগুলো নিশ্চয়ই উনি গত 17 বছর অনেক সময় পেয়েছেন এগুলো চিন্তা করার, এগুলোকে আবার মাইন্ডে এনে বুঝার, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কারা সত্যিকারের ওনার বন্ধু, কারা সত্যি ওনার বন্ধু না, কারা ম্যাডাম খালেদা জিয়ার শাসন আমলকে সত্যিকার অর্থে স্ট্রং করছে, কারা ভিতর থেকে ওনার শাসন আমলকে দুর্বল করছে, এগুলো সবাই ওনার চোখে দেখা। হ্যাঁ, কিছুটা হলো উনি দেখছেন কাছের থেকে, এবং সেটার থেকে উনি নিশ্চয়ই, আমি আশা করি, শিক্ষা নিচ্ছেন। উনি যখন একটা বড় দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে তৈরি করছেন, আমি আশা করব এবং আমি বিশ্বাস করি যে এই জিনিসগুলো ওনার ব্যাক অফ হিজ মাইন্ড আছে, এবং এগুলোকে ওকে, কিভাবে উনি কাজে লাগাবেন, উনি এটা আস্তে আদৌ এই এই জিনিসগুলো ওনাকে ঠিক কারেক্ট লেসন দিছে কিনা, এটা আপনার প্রতিমান হবে ওনার আগামী দিনগুলোতে, বুঝতে পারবেন আপনি। আগামী দিনগুলোতে যদি উনি কার্যকর ভূমিকা পালন করেন, উনি যদি বুঝতে পারেন যে ওনার শত্রুকে, মিত্রকে, ওনার কাছে হেসে পা ধরে সালাম করে যে লোকটা আসতেছে, সে যে হাতের পিছনে একটা ছুরি নিয়ে আসে নাই, আপনি তা জানেন না। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি উনি জানেন, শিখেন, এবং এটার যদি উনি কেয়ারফুল থাকেন, এগুলো এগুলো উনি কতটুকু শিখছেন, কতটুকু ওনার ম্যাচুরিটি আসছে, এটা কিন্তু ওনার কথা দিয়ে না, ওনার কাজ দিয়ে আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে অ্যাসেস করতে হবে আগামী কয়েকটা বছর উনি কি করতে পারেন। এখন ওকে। এখন এইটাই আমাদের দেখতে হবে। এখন ধরেন এই যে আপনি ধরেন আজকে এই মিনিস্ট্রিটাই ধরি, হ্যাঁ, মিনিস্ট্রি যদি আপনি দেখেন। মুজিব ভাই, ওখানে আমরা যাব, জি। ওখানে আমি আসতেছি এর পরবর্তী ধাপে। নীরা, আপনাকে আপনি তারেক রহমান বা বিএনপির রাজনীতির সাথে জড়িত অ্যাজ মুজিব ভাই, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, এবং উনি চেষ্টা করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন এই পার্টিটাকে অ্যাক্টিভ রাখার জন্য যুক্তরাষ্ট্রে। এখন আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, তারেক রহমান সাহেব যখন তার বাবা জীবিত ছিলেন, মুজিব ভাই চমৎকার ভাবে বলছে, বাবার আদর্শ থেকে সন্তানরা শিখে, বাবার কাছ থেকে শিখে। বাবা ওনাকে একটা মিতব্যয়ী হতে শিখিয়েছে, কতটা চরিত্রবান হতে শিখিয়েছে, কতটা ধৈর্যশীল হতে শিখিয়েছে, কতটা প্যাট্রিয়ট অর্থাৎ দেশপ্রেমিক হতে শিখিয়েছে। উনি ছোট সময় এটা শিখতেই পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য উনি বাবার কাছ থেকে কিছুই শিখেন নাই, কারণ জিয়াউর রহমান সাহেব কখনো তার স্ত্রী, কন্যা, ছেলেদেরকে রাষ্ট্র পরিচালনায় বা রাজনীতিতে কোথাও সংযুক্ত করতে দেন নাই। এই বিষয়টা আপনি কি আমার সাথে একমত, নাকি আপনি দ্বিমত পোষণ করেন? আমি বাবার মধ্যে সীমাবদ্ধ থাকি, মায়ের ক্ষেত্রে পরে আসবো। আপনি কি বাবার ক্ষেত্রে আমি যা বললাম এখানে কি আপনি এগ্রি করেন? জি, আপনি যেটা বলছেন তার সাথে আমি একমত। আর এখন যে সাবজেক্ট যেটা আপনি মানে ওইটা কম্পেয়ার করে বলতে চাচ্ছেন বর্তমানটা, তা আমি মনে করি বর্তমানে তাকে নিয়ে মানে সমালোচনা করাটা, তার গভর্নিং নিয়ে সমালোচনা করাটা ইজ টু আর্লি। তাকে সময় দিতে হবে, এবং আমরা আলোচনা করতে পারি,
তার জন্য যেটা আমরা নেগেটিভ পজিটিভ সবকিছু নিয়ে আলোচনা করতে পারি, সেখান থেকে পজিটিভ সাইড গুলো আমি আশা করি সে পিক করবে। আর এটা তার জন্য মানে সুবিধা হবে বলে আমি মনে করি। নীরা, আপনি আপনি আমার চেয়ে আগে দৌড় দিচ্ছেন, আমি আপনাকে ওটা জিজ্ঞাসা করি নাই। আমি শুধু বলছি উনি ওনার বাবার কাছ থেকে আইডিয়ালস শিখেছে, আদর্শটা শিখেছে। ওনার বাবা ওনাকে শিখিয়েছে কিভাবে সৎ হতে হবে, কিভাবে মিতব্যয়ী হতে হবে, কিভাবে দেশপ্রেমিক হতে হবে, কিভাবে চরিত্রবান হতে হবে। এটা ব্যক্তি তারেক রহমান। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার ওনার বাবার শাসনামলে কোনো কিছুই এর বাইরে কোনো কিছু শেখার সুযোগ হয় নাই। আপনি এটা বুঝতে পেরেছেন আমার কোশ্চেনটা? আমি শুধু এটাই জিজ্ঞাসা করছি। জি আপনি এটার সাথে কি আমার সাথে একমত না দ্বিমত? জি, আমি আপনার সাথে একমত। ওকে, এবার দ্বিতীয় প্রশ্নে আসি। উনি উনি তখন যুবক, টকবগে এক যুবক। ওনার মা যখন প্রধানমন্ত্রী হয়েছেন, টালমাটাল অবস্থায় উনি নিজে প্রত্যক্ষদর্শী। উনি ওনার মায়ের পাশে থেকে স্ট্রাগল করেছে, ওনার মায়ের পাশে থেকে রাজনীতি শিখেছে। রাজনীতির আলো অধ্যায়গুলো যেমন দেখেছে, সাদা অধ্যায়গুলোও দেখেছে। উনি ওনার মায়ের সফলতাও দেখেছে, উনি ওনার মায়ের ব্যর্থতাও দেখেছে। এবং মায়ের শাসনামলে রাজনীতির বিএনপির কিছু দায়ভার ওনার ঘাড়েও গিয়েছে। উনি চেষ্টা করেছে ওনার দায়িত্ব পালন করতে একজন সংগঠক হিসাবে। তো এখন ওই সময় ওনার অভিজ্ঞতা ছিল, ওনার অভিজ্ঞতা হয়েছে। এখন বার্ডেন তৈরি হয়েছে। ওনাকে বলা হতো উনি একজন ডিফ্যাক্টো রুলার। এটি ফ্রেঞ্চ একটা শব্দ। ডিফ্যাক্টো রুলার মানে সরকারের মধ্যে আর একটা সরকার, এটা বলা হতো। এখন এই যে ডিফ্যাক্টো রুলার হিসাবে ওনাকে দেখানো হয়েছে বিএনপি শাসনামলে, আপনি মনে করেন কিনা এটা ওনার জন্য আশীর্বাদ এই মুহূর্তে, নাকি এটা ওনার জন্য একটা বার্ডেন? না, এটা তার জন্য বার্ডেন। আর যেই সময়টা এটা হয়েছে তার মায়ের মানে সময়কালীন সময়টা সে যেটা দেখছে, অবশ্যই সে একজন যুবক ছিলেন। আর তখন তার যে বয়স ছিল, যে সময় ছিল, যে সিচুয়েশনটা ছিল, মানে খুব দ্রুত মিসগাইডেড হওয়ার মতো একটা সময় সে পার করছেন তখন। এবং এইটার অ্যাডভান্টেজটাই সবাই নিয়েছে, এবং তার প্রতিফলে মানে ভিকটিম সে নিজেই হয়েছে। ওকে, আপনাকে এরপরে যদি আবার আমি জিজ্ঞাসা করি, এখন ওই সময় আপনাকে আমি এক লজিক্যালি আমি কথা, আপনি এবং মুজিব ভাই, আমি চাচ্ছি আপনারা যেন আমাকে একটু বুঝেন। আমি তারেক রহমানকে পছন্দ করি না, আমি এই ভোট ফেয়ার হয় নাই, এর অবজেকশনের অর্থ এইটা না যে আমার প্রধানমন্ত্রী অন্য কেউ। আমার প্রধানমন্ত্রীও তারেক রহমান। তো তারেক রহমানের সফলতা আমি নিশ্চয়ই চাইবো, হোয়েদার আমি তাকে পছন্দ করি পছন্দ না করি। এবার আপনারে আমি জিজ্ঞাসা করি, যারা অ্যাডভান্টেজ নিয়েছে এবং তারেক রহমানকে ভিকটিম বানিয়েছে, উনি এই মুহূর্তে তরাই উতরাই পার হওয়ার পরে এই মুহূর্তে এসে যদি উনাদেরকেই আবার কাছে টানেন, তাইলে আমরা জনগণ হিসেবে কি এইটা দেখব যে উনি ভুল থেকে শিখেছেন, নাকি উনি পুনরায় ভুল করার জন্য সেই মানুষগুলো কি আবার চারপাশে বসিয়েছেন? আমরা কি বুঝবো? না, আমি সেটাই বলতে চাচ্ছি এবং বুঝাচ্ছিলাম যে ইজ টু আর্লি আপনার এই বিষয়টা তাকে বলার জন্য। তার আরো কিছু হয়তোবা সময় দরকার, এবং সে যে সিচুয়েশনের মধ্য দিয়ে এখন মানে দেশে গেছেন এবং যে সময়টা সে পার করছেন, এটা তার জন্য বিশাল রকমের একটা স্ট্রাগল ছিল বলে আমি মনে করি, বা এখনো সে স্ট্রাগল শেষ হয়েছে বলে আমি মনে করি না। তো তাকে আরো সময় দিতে হবে। মীরা, আপনি কফি খেতে গেলে ক্রিম আর খান না, আপনি বেগল খেতে গেলে ক্রিম চিজ খান না, কারণ এটা খাইলে আপনি আরো মোটা হয়ে যাবেন। এখন আপনি এর পরেও যদি আপনাকে যদি কেউ দেখে, আপনাকে কেউ যদি ক্রিম চিজ অফার করে, আপনি কি ক্রিম চিজ খাবেন? এখন নীরা, না নীরা, নীরা, আমি 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 লিটারালি, আপনি কি ক্রিম চিজ খাবেন? না, আমি কথাটা বলছি। না না, অবশ্যই খাবো না, কিন্তু কেউ যদি আমাকে অফার করে, এখন আমি তাকে মানে আমাকে কেন অফার করা হয়েছে, এটা আমার জন্য ভালো না, এই রিয়াকশনটা আমি তাকে দেখাবো না। কিন্তু আমাকে একটা কথা বল, আমি একটা মীরা,
আমি আপনার সাথে একমত। আপনি ভদ্র মানুষ, আপনি সজ্জন মানুষ, আপনি ফ্রেন্ডলি মানুষ, আপনি এভাবেই করবেন, আমি এটা জানি। কিন্তু আমার কথাটা এখানে, তারেক রহমানের জন্য কোনো কিছুই আর ব্যক্তি চয়েস না, কারণ তার নিজের পছন্দটা এখন 18 কোটি মানুষের পছন্দ অপছন্দের ব্যাপার। রাইট। এটা সত্যি না মিথ্যা? না, এটা সত্যি। তো ওই জায়গায় আসতেছিলাম, সেটা যে পরবর্তীতে এখন আমার জন্য কোনটা ভালো, মানে এটা এখন আমি যদি পাবলিকলি নাও বলি, তা ইনডোর আমার এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। আর তখন আপনি বলেছিলেন যে আমি আর্লি চলে গেছি, না সেটা না। এখন মনে করেন একটা বিষয় কনক্লুশনে আসতে হলে আমার বিষয়টা আমি কিভাবে সাজাবো, কিভাবে গুছাবো, সেটা নিতান্তই আমার নিজের ব্যাপার, এটা থাকবে। কিন্তু এখন পাবলিকলি একটা বিষয় আছে, সেটা এখন সে একজনের না, সে এখন 18 কোটি মানুষের, 18 কোটি জনগণের সে প্রতিনিধিত্ব করছে, এবং সে সবাইকে সে সমান চোখে দেখেন। কিন্তু তারপরেও তার যে মানে সাইড যেটা মানে ইনডোর যেটা মানে করতে হবে, এটা এখন গভর্নিং যেভাবেই হোক না কেন, টপ অফ দ্যাট তাকে তারটা করতে হবে। সে বিষয়টা নিতান্ত তারই হবে, এবং তার আশেপাশে যারা থাকবে সেটা তার চতুরতা দিয়ে সে বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর মুজিব, আমি নীরার কাছ থেকে স্পেসিফিক আমি জানতে চাচ্ছিলাম যে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট তাকে আপনার পেশাগত জীবনে আপনাকে ঝামেলার মধ্যে ফালাইয়া দিছে, পেশাগত জীবনে একবার ফালাইয়া দিছে। এখন পিপল ডিজার্ভ এ সেকেন্ড চান্স। এখন আপনি ওই অ্যাসিস্ট্যান্টকে আবার চাকরি দিলেন, কিন্তু আপনি নিজে জানেন ব্যক্তি ডক্টর মুজিব একটা ক্ষতি মাইনা নিতে পারে, কিন্তু ব্যক্তি ডক্টর মুজিব যখন ইমাম হবে যে তার শরীর নাপাক, তার পিছনে 1000 মানুষ দাঁড়াইছে, আপনি তখন এ ধরনের রিস্ক নিতে পারেন কিনা? না, ব্যক্তি জীবনে আমি ভুল করলে আমার ব্যক্তির, ধরেন আমি আপনি যে এক্সাম্পল দিলেন, আমার একজন অ্যাসিস্ট্যান্ট ভুল করছে, আমি সমবেদনা হয়ে বা যেভাবে হই তাকে এটা মাফ করে দিয়ে তাকে আবার জায়গাতে নিলাম, এবং সে যদি আরেকটা আবারও সে ভুল করে বা অন্য ভুল করে, সেটাতে ক্ষতি হবে আমার একটা সমস্ত একটা স্মল সার্কেল ক্ষতি হবে। কিন্তু দেশের ব্যাপারটা ভিন্ন। আপনি দেশের ব্যাপারে আপনার সমস্ত যেটা আমরা বলি যে আপনি নিশ্চয়ই শুনেন, যখন আমরা শপথ গ্রহণ করি, যখন এইসব জায়গাতে যে প্রধানমন্ত্রী বা মন্ত্রী শপথ গ্রহণ করেন, তখন বলা হয় আপনি ব্যক্তির ইয়ের বাইরে থাকতে হবে আপনাকে, মানে কি বলে আপনাকে এনি ধরনের ব্যক্তির আহ, আহ, বাংলাটা কি হবে, মানে কোনো রকম বায়াসনেস, কোনো রকম উইকনেস, কোনো রকম কিছুর বাইরে থেকে আপনাকে এটা করতে হবে। আপনি যে দায়িত্বটা নিচ্ছেন, এই দায়িত্বটা পালন করবেন আপনি আপনার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, কোনো রকম দুর্বলতার ঊর্ধ্বে উঠে পালন করবেন। এটি কিন্তু শপথ। এই শপথটা এইভাবে হওয়ার কারণ আছে। কারণটা হলো, তাহলে ধরেন আমি যদি প্রাইম মিনিস্টার, আমি তো আমার ভাইরা মিনিস্টার বানাতে পারি, আমার চাচারে মিনিস্টার বানাতে পারি, আমার মামাতো ভাইরে মিনিস্টার বানাতে পারি, তাই না? কিন্তু এগুলো হবে সব ব্যক্তির স্বার্থে বা ব্যক্তির দুর্বলতার জন্য। আপনি শপথ নিচ্ছেন এর বাইরে থেকে আপনি কাজ করবেন। সুতরাং দেশের যখন কাজ করবেন, দেশের প্রতিটা পজিশনে যাকে আপনি যে পজিশন দিবেন, সে মিনিস্টার হোক আর ব্যুরোক্রেসি হোক আর সামরিক বাহিনী হোক, যেটাতেই আপনি দিবেন, আপনাকে প্রথম জিনিস যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে এই লোকটাকে যে আমি দিচ্ছি, এই লোকটা দেশের এই এই পজিশনে সে রাইটলি কাজ করতে পারবে কিনা, দেশের স্বার্থে, সে জনগণের স্বার্থে কাজটা করতে পারবে, সে কি ওই ওই কাজটা যেন দক্ষ কিনা, এগুলো আমাকে জাজ করতে হবে। এই জাজমেন্টে কিন্তু একটা সাকসেসফুল আপনার স্টেটমেন্ট হতে হলে, সাকসেস আনতে হলে আপনার এই জাজমেন্টটা থাকতে হবে। বাংলাদেশের হিস্ট্রিতে এই ধরনের জাজমেন্ট নিয়ে আমার চোখে, আমার দৃষ্টিতে জিয়া রহমানের পরে আমি এমন কাউকে পাইনি যে এই জাজমেন্ট নিয়ে এই জায়গাটা আসছেন। ওকে মুজিব ভাই, তারপরে আমি আর জি আমি আর আপনি অ্যাজিউমড কথা আমরা অনেকক্ষণ বলছি, এবার সরাসরি আপনাকে আমি বলি। তারেক রহমানের নাম, দুইটা নাম ফেমাস হয়েছে। নম্বর ফেমাস হয়েছে তাকে ডাকে মিস্টার খাম্বা, এবং আরেকটা নাম হয়েছে মিস্টার 10%। এখন এই খাম্বা নামে তাকে ডাকা হয়েছে যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার জন্য খাম্বা লাগানো হয়েছে, খাম্বা পোতা হয়েছে, কিন্তু পরে আর তারও টানে নাই, ইলেকট্রিসিটিও দেয় নাই।
এই খাম্বার দায়িত্বে ছিল মূলত ইকবাল হাসান মাহমুদ টুকু। সামওয়াট কোনো না কোনো ভাবে এই লোক জিয়া পরিবারের বা বেগম জিয়া পরিবারের আত্মীয়, তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। এবং নগ্নভাবে এই লোক যে চুরি, ছেঁচড়ামি, বদমাইশি, ভণ্ডামি, লুচ্চামি করছে, পুরা দায় তারেক রহমানের ঘাড়ে গেছে। এই লোক পরবর্তীতে অনেক দুর্নীতি, তাকে দুদক মামলা করছে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে, দুর্নীতির সাথে, লোনের সাথে, বিদেশি নাগরিকত্ব নিয়ে, এর আর পুরা শরীরে পক্সে বোঝায় এই লোক দুর্নীতিগ্রস্ত। দেশ থেকে পালায়া গেল, হাসিনার সাথে গণভবনে গিয়ে লেটকা দিয়া বৈশা খাইছে, হাসিনা আমলে পয়সা কামাইছে, হাসিনা আমলে ভারতের সাথে সম্পর্কটাকে আবার বিল্ড আপ করছে। করার পরে উনি হাসিনা ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে যখন তাকে গ্রেফতার করা হবে জানানো হলো, পুলিশকে জানাই দিছে যে আপনারা কিন্তু গ্রেফতার করাবে, উনি আসতে পালাইছেন। উনি পালাইয়া সিঙ্গাপুর হইয়া উনি ইন্ডিয়ায় গেছে। ইন্ডিয়া গিয়া নাকে খত দিয়ে আসছে, বিএনপি যদি সরকারে আসে তাকে যদি কোনো মন্ত্রণালয়ে দেওয়া হয় সে তার এই ঋণ শোধ করবে। এখন এই ইকবাল হাসান মাহমুদ টুকুর ঋণ দুইটা জায়গায়। এক নম্বর ঋণ, সে যে দুর্নীতি করছে সেখান থেকে বাইরে আসতে হবে। দুই ঋণ, ইন্ডিয়ায় সে যে ওয়াদা করে আসছে যে তাকে আবার মন্ত্রী করার সুযোগ দেওয়া হবে, এই ঋণ সে শোধ করবে। উনি এখন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। যেই লোকের জন্য তারেক রহমানের নাম হয়েছে মিস্টার খাম্বা, এবং যেই আদানি গ্রুপ বাংলাদেশে কোন প্রকার ইলেকট্রিসিটি সাপ্লাই না দিয়ে ক্যাপাসিটি চার্জ বাবদ $600 মিলিয়ন নিয়ে গেছে হাসিনা আমলে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে ওখানে ভেটো দেওয়া হলো। বলল যে আপনাদের সবকিছু আমাদের আবার রিভিউ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এত অজনপ্রিয় হলেন, আনপপুলার হলেন, উনি বললেন পরবর্তী সরকার যদি আপনাদেরকে পয়সা দেয় দিবে। এবং এই মুহূর্তে এই খাম্বা নামের অরিজিনাল খাম্বা ইকবাল হাসান মাহমুদ টুকুকে মন্ত্রী বানানো হয়েছে একটা মাত্র কারণে, ইন্ডিয়ান রিকমেন্ডেশন, এবং আদানি যত টাকা বাংলাদেশ থেকে পায় পুরো টাকাটা রাইট ওয়েতে সে ডেলিভার করবে, এবং টুকু যাতে পে করতে পারে এই জন্য অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়তে বসানো হয়েছে ভারতের চমৎকৃত নম্বরের দালাল আমির খসরু মাহমুদকে। যে আমির খসরু মাহমুদ বেগম জিয়াকে সম্মান করে নাই, আমির খসরু মাহমুদ বেগম জিয়াকে অসম্মান করছে, আমির খসরু মাহমুদ তারেক রহমানের নেতৃত্বের গুণাবলী নিয়ে বলছে সুন্দরী বিধবা অশিক্ষিত মহিলার নাবালক সন্তান। এবার আমি আর কোনো ভূমিকা করলাম না, আপনাকে আমি জিজ্ঞাসা করব। এখন আমি আর আপনি আর নীরা বসে বললাম তারেক রহমানের কাছ থেকে আমি আশা করি। ভাই আপনি কি আশা করেন মুজিবুর রহমান মজুমদার, আপনি আশাটা করেন কি? আচ্ছা, এখানে কতগুলো জিনিস আপনি আনছেন, কতগুলো সাবজেক্ট আনছেন, আমি কিছু জিনিস আপনাকে একটু ক্লিয়ার করে দিই। আমি কিছু রিসার্চ করেছি এগুলো ব্যাপারে। আমি আপনাকে আজকে বলি, যেমন ধরেন আপনি খাম্বার কথা বললেন, ঠিক আছে? বাংলাদেশের হিস্ট্রিতে আরইবি, দ্যাট ইজ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডে সবচেয়ে বেশি কাজ করেছে কর্নেল শাহেদ। আপনি নিশ্চয়ই জানেন কর্নেল শাহেদ কে? আমি জানি। ঠিক আছে, উনি আওয়ামী লীগের একজন বিশিষ্ট পৃষ্ঠপোষক ছিলেন, আহ্বানী ইয়েতে উনি ছিলেন, এবং উনি আওয়ামী লীগকে ইউজ করে কোটি কোটি টাকা মালিক হচ্ছেন। মুজিব ভাই একটু থামাই, এই তো ওই কর্নেল সাহেব যে আজকের কাগজের এক সময় সম্পাদক ছিল। এর অর্থ আমি ওনাকে ব্যক্তিগতভাবেই চিনি, আপনাকে এই সামনাসামনি আমি বলে রাখলাম। আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনি। আমি এই জন্য আপনাকে বলছি যেহেতু আরইবির জিনিসটা আমি জানি। হ্যাঁ, এবং যখন উনি শুরু করেন এই বিজনেস, এই আমেরিকার থেকে উনি ওয়াশিংটন স্টেট থেকে আপনার প্রসেস আপনার কাঠের ইয়েগুলো নিয়ে যেতেন, তারপরে নিজের থেকে আপনারা খাম্বা বানানো শুরু করেন সিমেন্ট কংক্রিট দিয়ে। আমি ওনার ওখানে গেছি, আমি জানি এগুলো। তো আমি যে কথাটা আপনি বলতেছি
যে ইভেন যখন আপনার ম্যাডাম খালেদা জিয়ার শাসনামলে আরবির যে ইলেকট্রিফিকেশনের যে কাজগুলো, এটার 85% কাজ কিন্তু পেয়েছে তা এই এই কর্নেল শাহেদ। ওকে কাজটা 15% কে দিয়েছে ভাই? আমি আসতেছি আপনার কাছে আসতেছি কথাটা এই কারণ সেই একমাত্র তখন মেইন কাজগুলো করতো আরবির। হ্যাঁ, ওর ওর কম্পিটিটর কেমন ছিল না। আর যেহেতু আমি ব্যক্তিগত জানি যে এখানকার কন্ট্রাক্ট গুলো আমি নিজে এগুলোর সাথে কিছুটা হলেও জড়িত ছিলাম। তার ভাইকে আমি আই হেল্প হিম টু গেট দ্য আপনার ওয়াশিংটন স্টেট থেকে এগুলো কিভাবে ইয়ে করতে, এগুলো আমি হেল্প করছি, এই জন্য আমি জানি, এই জন্য আমার সাথে তার পরিচয় ছিল। তো আমি যেটা আপনাকে বলছি সেটা হলো 85% কাজ উনি করছেন। আহ, আহ, তারেক রহমানের ফ্রেন্ড মামুন সহ ওনার যে একটা কোম্পানি করে ওনারা 15% কাজ পেয়েছিলেন। এখন ইলেকট্রিফিকেশনের যে সিস্টেমটা, আপনাকে আগে আপনার যে কাজটা পেন, আপনাকে যদি পিলার বা খাম্বা লাগানোর কাজ দেওয়া হয়, আপনি খাম্বা লাগাবেন। তার ডিস্ট্রিবিউশনের তার কিন্তু কন্ট্রাক্ট আপনি যারা খাম্বা লাগাচ্ছে তাদের না, ডিস্ট্রিবিউশনের কাজ হলো অন্যদের। এখন আপনি দেখেন খাম্বা লাগিয়েছেন, আপনার দায়িত্ব ছিল খাম্বা লাগানো। এখন আপনি সেখানে তার টানেন নাই, আরেকজন তার টানেন নাই, এখন আপনার কাজটা আপনি কমপ্লিট করেছেন, তাই না? এই যে দেখেন তারেক রহমানকে ডুবাবার জন্য এটা কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার এবং এরা পরিকল্পিতভাবে এই জিনিসগুলোকে আনছে। এবং তারা কিন্তু একবারও কর্নেল শাহেদের কথা বলেনি যে সে কোটি কোটি টাকা চুরি করে ইয়ে করে অনেক কিছু করছে, তার কথা আনে না। তারা বারবার আনছে তারেক রহমানকে ছোট করার জন্য। এটা কিন্তু তার বলা উচিত ছিল যে আমি যদি থাকতাম আমি বলতাম যে তারেক রহমান যে কন্ট্রাক্ট নিয়েছে খাম্বা লাগাবার, উনি সুন্দরভাবে খাম্বা লাগাইছেন। এখন আপনি তাকে তার লাগাবার জন্য দায়িত্ব দিয়েছে, সে তার লাগায় নাই, তার দায়িত্ব কিন্তু তারেক রহমানের উপর আসে না। তো এই জিনিসগুলো আমাদের এই যে প্রথম আলো গং আপনার তারেক রহমানকে নানাভাবে ছোট করার জন্য এগুলো নানা রকম মুখরোচক কথা দিয়ে এগুলো ইয়ে করছে, এগুলো কিন্তু ঠিক না। এটা সত্যতা আমি আমি খুঁজে দেখছি এবং আমি আপনাকে সত্যটাই জানালাম আপনাকে। আমি আপনার না আপনি কতগুলো না ভাই, আপনি যেটা বলছেন না মুজিব ভাই, ইস্যুগুলো ক্লিয়ার করতেছি, আমি আপনার না ইস্যুগুলো আপনি বলেন, আমি ওখানেই আপনার আলোচনায় থাকবো। এবার বলি জি। আপনাকে, আপনি যদি আমাকে একটু বলেন, হুম কর্নেল শাহেদ অথবা মামুন এরা কেউ গভর্নমেন্টের পার্ট ছিল না, এরা ছিল কন্ট্রাক্টর। হুম হুম গভর্নমেন্টের পার্ট ছিল ইকবাল হাসান মাহমুদ টুকু, হুম জ্বালানি মন্ত্রী। এবং জ্বালানি মন্ত্রী ওনাকে ইনফ্লুয়েন্স করে কন্ট্রাক্টটা দেওয়ানো হয়েছে তারেক রহমানের রিকমেন্ডেশনে। না এটা আমি বলি, এটা আমি খোঁজ নিচ্ছি। ওই যে জিনিসটা সাবমিট করেছিল মামুনের কোম্পানি, দ্যাট ওয়াজ দ্য লোয়েস্ট, এবং লোয়েস্ট হিসেবে সে কাজটা পেয়েছিল ওই সময়। লোয়েস্টটা করা হয়েছিল ভাই, টেন্ডার বাজি যেভাবে করে লোয়েস্ট আগে বলা হয়েছে। যেভাবেই হোক আমি যেটা খোঁজ নিচ্ছি যে ওই 15% কাজ যে পেয়েছিল সেটা সেই কাজটা পেয়েছিল লোয়েস্ট হিসাবে। সুতরাং আমি ওইখানে কি ভিতরে কি আছে না আছে এটাতে আমি যাব না, যেটা আমি পেয়েছি সেটা আমি আপনাকে বললাম। এখন এখন আপনি বললেন টুকুর কথা, আপনি জ্বালানি মন্ত্রী, বাংলাদেশ যতগুলো জ্বালানি মন্ত্রী ছিল আপনার তারা কোটি কোটি টাকা আপনার হাসিনার সময় এই যে কুইক রেন্টাল নামে যে ফ্রড করছে, এটা কিন্তু জ্বালানি মন্ত্রীরাই করছে। এবং এটা বাংলাদেশের কোটি কোটি টাকার এই জ্বালানি মন্ত্রণালয়ের থ্রুতে আপনার লোপাট করা হয়েছে। এখন টুকুর কি এক্সপিরিয়েন্স আছে আমি কিন্তু তা জানি না, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি। কারণ এক সময় বিএনপি জ্বালানি মন্ত্রী ছিল ডক্টর খন্দকার মোশাররফ। খন্দকার মোশাররফ আপনি জানেন উনি ছিলেন প্রফেসর, ছিলেন ভূতত্ত্ববিদ অথবা জিওলজি ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টের উনি শিক্ষক ছিলেন। এবং সেখান থেকে উনি এই দায়িত্ব নিয়েছিলেন। এবং ওনার সময় প্রথমত শিক্ষাগত যোগ্যতা যদি আপনি ধরেন, ওনার সেই নলেজ ছিল। উনি যেহেতু জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। থেকে একটা কথা আমি বলতে চাচ্ছিলাম, সে কথাটা ছিল এই, আমি বুঝলাম তারেক রহমান সাহেব উনি ওই সময় ইকবাল হাসান মাহমুদ টুকুকে উনি জ্বালানি মন্ত্রীর কাছ থেকে রিকমেন্ড করে উনি মামুন এবং কর্নেল শাহেদকে কন্ট্রাক্টটা দিয়েছে। আমরা যদি ধরেও নেই মুজিব ভাই ব্যাক করেছে, ওকে মুজিব ভাই, আমি যে কথাটা, আমি আপনার কথাকে যদি একমত হই, তাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তারেক রহমান এই মুহূর্তে ক্ষমতা গ্রহণের সাথে সাথে তার কি বলা উচিত ছিল না যে বিদ্যুৎ চুক্তির ব্যাপারে আদানির সাথে আমাদের যে এগ্রিমেন্ট হয়েছে আমরা এটার ফুল রিভিউ করার পরে
পেমেন্টের ইস্যুটা আমরা বিবেচনা করব এটা, এবং যত চুক্তি হাসিনা আমলে হয়েছে আমি এটা বিবেচনা করব। কথাটা কি, আলোচনাটা কি এটা হওয়া উচিত না উচিত না? না, এটা আলোচনা উচিত, এবং শুধু তাই না, বিদ্যুৎ খাতে যেসব দুর্নীতি হচ্ছে, আমি মনে করি যে তারেক রহমানের এই এই গভর্নমেন্ট এটাকে খতিয়ে দেখা উচিত, কারা কারা এতে জড়িত, কারা কারা এই টাকা আপনি জানেন, সামিট গ্রুপের সম্বন্ধে নিশ্চয়ই আপনি জানেন, হ্যাঁ জানি। এবং কুন্দু থেকে শুরু করে অনেকেই তখন লুটপাট করছে এগুলো নিয়ে, এবং এগুলোর সাথে আপনার জয় থেকে শুরু করে সবাই জড়িত ছিল। তো এই জিনিসগুলো আমি মনে করি যে একটা ভালো গভর্নেন্স তৈরি করার জন্য, কি বলে এটাকে আপনার, গুড গভর্নেন্স, সুশাসন তৈরি করার জন্য, জি, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, এবং দুর্নীতিকে যদি আপনি সত্যি প্রশ্রয় না দিতে চান, তাহলে আপনার বিগত দিনে যে দুর্নীতিগুলো হচ্ছে এগুলোকে এক্সপোজ করতে হবে, এবং সেই এক্সপোজ করার জন্য, জি, আমি থামাচ্ছি একটা কারণে, আমরা এক্সপোজ করব, আমরা এক্সপোজ করব, কিন্তু আমাকে একটা কথা বলেন। আপনি বলছেন কুইক রেন্টালের বেনিফিশিয়ারি এস আলম, ইউনাইটেড গ্রুপ, একেবারে কাগজ চুরি, যেটা আব্দুল মাল মুহিত সরাসরি কয়েকটা কোম্পানির কথা বলছে, ইউনাইটেড গ্রুপ, একটা কি বলছেন এই মাত্র আপনি বলছেন সামিট গ্রুপ। আচ্ছা, যত গ্রুপ, এই গ্রুপের সাথে এই গ্রুপগুলো ছিল। এখন ইউনাইটেড গ্রুপের বর্তমান ইনচার্জের নাম হলো সালাউদ্দিন আহমেদ, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ইউনূস সাহেবের আমলে ছিল ফজল করিম, এই সালাউদ্দিনের কর্মচারী, ইউনাইটেড গ্রুপের যে ইউনিভার্সিটি ছিল ওইটার ভিসি, এবং এই সামিট গ্রুপের উপদেষ্টা ছিল ইকবাল হাসান মাহমুদ টুকু। এখন আমাকে আপনি একটু বলেন, যে দুর্নীতি হয়েছে হাসিনা শাসন আমলে, তার বেনিফিশিয়ারি যদি হয় বর্তমানের এমপি, মন্ত্রী এবং ক্ষমতাসীনরা, তারা এসে বলবে না যে আগে যে দুর্নীতি হয়েছে আমি এটা দেখব, কিন্তু তারা কি বলবে জানেন? অনেক দিন আছে আমাদের। একটু শুনেন ইকবাল হাসান মাহমুদ টুকু কি বল। এবার মুজিব ভাই আপনি শেষ করেন আপনার কথাটা। আপনি বলবেন এগুলা বলা উচিত ছিল, কিন্তু যারা করবে এই দুর্নীতির ইনভেস্টিগেশন এবং দুর্নীতি গুলোকে খেতাইয়া দেখবে, ভাই খুনিরা খুনির বিচার করে না। এবার আপনি বলেন। না, এখন কত যে আদানির কথা আপনি বললেন, আমি মনে করি যে আদানির সাথে যে হাসিনার যে গভর্নমেন্টের যে চুক্তি ছিল, এটা একতরফা চুক্তি ছিল, এবং এটা দেশের ক্ষতি হয়েছে চুক্তিতে। আমি মনে করি যে এই সরকারের উচিত এই চুক্তিগুলোকে আবার ভালো করে পরীক্ষা করে দেখা, এবং এটা দেশে যদি কোনো রকম ক্ষতিকারক হয় তাহলে এই চুক্তিকে রিভাইজ করা, অথবা এই চুক্তিকে ক্যান্সেল করে দেওয়া। এখন আপনি যে টুকুরিটা দেখালেন একটু আগে, দেখেন আমি পরিষ্কার এই ব্যাপারে, হ্যাঁ, অনেক সময় আপনি যে বেড়া দিলেন, বেড়া যদি ক্ষেত খাওয়া শুরু করে তাহলে বেড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এখন আপনি যাদেরকে দিলেন তারা যদি ক্ষেত খাওয়া শুরু করে দেয়, এই দায়িত্ব কিন্তু তারেক রহমানের উপরে আসবে। এখন এটা ডিপেন্ড করে উনি কি করেন। উনি যদি শক্ত হাতে আপনার ইভেন টুকু চালাচ্ছে, কিন্তু সে যদি শক্ত হাতে জিনিসগুলো পরিচালনা করে, তাহলে আমি মনে করি না যে এখানে কোনো সমস্যা হয়। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, আপনার জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন অনেক ঢাক ঢোল পিটিয়ে কাজী জাফর তার পুরো দল নিয়ে জিয়া রহমান পার্টিতে জয়েন করলেন, এবং কাজী জাফরকে ডেপুটি প্রাইম মিনিস্টার করা হলো, এবং কাজী জাফরকে কমার্স মিনিস্টার করা হলো। কমার্স মিনিস্টার করার কিছুদিনের মধ্যেই জানতে পারা গেল যে উনি চিনি আমদানিতে একটা কেলেঙ্কারিতে জড়িত আছেন। সাথে সাথে জিয়া রহমান তাকে ফায়ার করে দেয়। এখন সেইটাই হলো স্টেটমেন্টশিপ। আপনি একজনকে আনলেন, আপনাকে দায়িত্ব দিলেন, যখনই আপনি জানতে পারলেন যে সে রং কিছু করছে, তাকে এই প্রশ্রয়টা দিলেন না আপনি রং করার। এখন তারেক রহমানের হাতে সেই ক্ষমতা আছে। তারেক রহমান যদি দেখেন যে টুকুকে একটা দায়িত্ব উনি দিচ্ছেন, এবং টুকু এটাকে কম্প্রোমাইজ করে ফেলতেছে, কারণ টুকু যাই করুক না কেন, এটাকে দায়িত্ব কিন্তু তারেক রহমানের ঘাড়ের উপরে আসবে।
কেন হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। উনি যদি জানতে পারেন বা উনি যদি দেখতে পারেন যে টুকু সেই জায়গাটা কম্প্রোমাইজ করছে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, অথবা উনি উনি এখান থেকে কোনো পার্সেন্টেজ নিচ্ছে, অথবা ওনার দলের লোক বা ওরা মানে আপনার রং ওয়েতে উনি জিনিসগুলোকে দিচ্ছে মানুষকে, এবং এটাতে কিছু কিছু লোক মুনাফা নিচ্ছে, তাই তখন এটাকে এক করার দায়িত্ব হলো তারেক রহমান। যদি উনি এক করে না করেন, জনগণ কিন্তু তারেক রহমানকে ধরবে এবং তারেক রহমানকে এটার জন্য জবাবদিহি করতে হবে, কারণ এটা ওনার মিনিস্টার। উনি চুজ করছেন জ্বালানি মন্ত্রী কে হবে, এটা জনগণ চুজ করে দেয় নাই, এটা জনগণের দায়িত্ব না। উনি টুকুকে না দিয়ে আরেকজনকে দিতে পারতেন ওখানে। উনি যেহেতু টুকুকে দিচ্ছেন এখানে, টুকুর ফেলিওর ওনার ভাগ্যে আসবে, টুকুর সাকসেস ওনার ভাগ্যে আসবে। টুকু যদি সাকসেসফুলি রান করতে পারে, দেশের উন্নতি করতে পারে, জ্বালানি খাতে বিদ্যুৎ খাতকে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, সেটা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে তারেক রহমান নিজে। অন দ্য আদার হ্যান্ড, টুকুর সময় যদি এই খাতটা দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং বাংলাদেশে বিদ্যুৎ খাতের চরম অবনতি ঘটে, এই দায়িত্ব কিন্তু টুকুর উপরে দিলে হবে না, এই দায়িত্ব কিন্তু তারেক রহমানের উপরে আসবে, কারণ তারেক রহমান তাকে চুজ করে ওই জায়গায় দায়িত্ব দিচ্ছে। সুতরাং এট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি বলে না বাক্স কি বলে, এন্ড টু হিজ ডেস্ক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সমস্ত কিছু দায়িত্ব হলো তারেক রহমান সাহেবের। তারেক রহমানের নেতৃত্ব, তারেক রহমানের সততা, তারেক রহমানের দক্ষতা প্রমাণ করবে যে উনি ঠিকভাবে দেশ পরিচালনা করছেন কি করছেন না। ওনার যে টিম উনি তৈরি করছেন, এই টিমের প্রতি যেহেতু ওনার হয়তো একটা বিশ্বাস আছে, এই বিশ্বাসে উনি তৈরি করছেন, কিন্তু ওনার হাতে সেই ক্ষমতা আছে। উনি যখন দেখেন টিমের একটা প্লেয়ার ভালো করতেছে না বা ঠিকভাবে কাজ করতেছে না, ওনার দায়িত্ব সেই টিমের প্লেয়ারটাকে মাঠ থেকে উঠিয়ে দিয়ে আরেকজনকে দেওয়া, বা উনি নিজে হাতে জিনিসটা নেওয়া। একসময় আমার মনে হয় ম্যাডাম নিজেও একসময় জ্বালানি দায়িত্ব নিয়ে নিয়েছিলেন, যেহেতু জ্বালানির জিনিসটা ভালো মতো হচ্ছিল না বলে। তো এটা এখন ওনার উপরে। টুকু সাহেবের এখানে কিছু কথা অবশ্যই বলা উচিত ছিল। উনি মাত্র ক্ষমতা নিচ্ছেন, দায়িত্বভার নিচ্ছেন। আমি জানি না উনি কতটুক এই ব্যাপারে দেখছেন বিগত দিনগুলো, 17 বছরের কার্যক্রম, এবং এই হাসিনা সরকার যেসব চুক্তি করে গেছে দেশে বিদেশে নানা জায়গাতে, সেগুলোর আমি একটা এক্সাম্পল দিই যে কি করে দেখেন আপনার কুইক রেন্টালে চুরি হতো। আপনার যখন পার ওয়াটের দাম ছিল 7.5 পয়সা, 7.5 পয়সা, আমি জানি বলে আমি আপনাকে যাচ্ছি, তখন কুইক রেন্টালের কন্ট্রাক্ট দিচ্ছে 15 পয়সায়, এবং সেখান থেকে হাসিনা সরকার টাকা নিচ্ছে, যাদেরকে দিচ্ছে তাদেরকে বলতেছে তুমি আমাকে এত টাকা দিতে হবে। নট অনলি দ্যাট, বলা হচ্ছে যে আপনি যদি টাকা, আপনি যদি ইলেকট্রিসিটি নাও দেন গ্রিডে, হ্যাঁ, আপনি যদি বসে থাকেন, আপনাকে 65% অফ দ্য মানি আপনাকে সরকার দিবে। মানে আপনি কোনো ইলেকট্রিসিটি দিলেন না গ্রিডে, তারপর আপনি টাকা পাবেন সরকারের কাছ থেকে। এই যে অসম চুক্তি কুইক রেন্টালগুলোর সাথে করেছে সরকার, এগুলো করছে কিছু লোকের বড় লোক বানাবার জন্য এবং সেখান থেকে কিছু কমিশন খাওয়ার জন্য। শেখ হাসিনা, রেহানা এবং জয় এবং এরা পুরা এটা একটা পুরা একটা টাকা খাওয়ার একটা সুবন্দোবস্ত ছিল, এবং সেইটার সুযোগে আপনার এই ইউনাইটেড বলেন, সামিট বলেন, এরা সবাই এগুলোর সাথে জড়িত। এই জন্য আমি বলবো যে এখানকার সুযোগ আসছে তারেক রহমানের, সুযোগ আছে টুকুর। যদি সত্যিকার অর্থে তারা দেশপ্রেমিক হয়, যদি সত্যিকার অর্থে তারা দেশে ভালো চায়, এগুলোকে ভালো করে খতিয়ে দেখা উচিত। এগুলোর সাথে যারা যারা জড়িত ছিল, এবং এর সাথে কিন্তু মুজিব ভাই, বিদ্যুৎ বিভাগে কিছু বড় বড় অফিসারও জড়িত ছিল এগুলোর সাথে, মুজিব ভাই, সব খতিয়ে দেখা উচিত। জি মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা, আপনি এবং মুজিব ভাই যদি আমারে বলেন একটা লোক 10টা খুন করছে, পরে একটা চান্স দিয়ে দেখো সে নিজামুদ্দিন আউলিয়া হয় কিনা। এখন টুকু, আমি জানি না এই আমি মুজিব ভাইয়ের কথাটাকে আর আপনার এই সামনের মন্তব্যটাকে আমি কিভাবে নেব। টুকুর জন্য বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আগের সে যখন মন্ত্রী ছিল, এবং তারেক রহমান সেই একই ব্যক্তিকে বলছে আমি আবার তোমারে বিশ্বাস করলাম, দেখি তুমি কারেক্ট করো কিনা। অর্থাৎ জনগণের টাকার উপরে, জনগণের ট্যাক্সের টাকার উপরে, জনগণের ভোগান্তির উপরে আপনি এখন এক্সপেরিমেন্ট করতে আসলেন সেই মন্ত্রণালয় সেম লোককে দিয়ে। নীরা, এটা কি জনগণের প্রতি সুবিচার নাকি অবিচার? যে বলা উচিত ছিল আদানির সাথে অথবা কুইক রেন্টালের বিষয়ে আমাদের সার্বিক পর্যালোচনার বাইরে আমি কাউকে কোনো পয়সা দেব না, কে আমার তদন্ত করা দরকার, সে এইটা না বললা বলে বকেয়া বিল কি আমি কি করি। নীরা, তাতে এগুলো কি মিন করে আমার একটু বলেন তো।
জেকব ভাই, আপনি যে বিষয়টা তুলছেন, মানে এখানে আমি বলবো যে নৈতিকতার যে বিষয়গুলো আসছে এখানে, যে যে সেক্টর গুলো আপনি যে এই জ্বালানির কথা যেটা আনছেন এবং যে কথাগুলো এখন উঠলো, এবং মুজিব ভাই এত সুন্দরভাবে বিশ্লেষণ দিল, এরপর এখানে মানে আমাদের জনগণের বোঝার কিছু বাকি নাই যে কি মীরা হচ্ছে, মীরা কি মীরা হচ্ছে না ওখানে। মীরা, একটা কথা আপনি এড়ায় যাইতেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু তার ব্যর্থতার জন্য আগে কয়েক হাজার কোটি টাকার জনগণের ট্যাক্সের পয়সার অপচয় হয়েছে, ভণ্ডামি হয়েছে, শ্রুফ হয়েছে। আবার সেই চোরকে আইনা বসায় কইতেছেন তুমি আবার কয়েক হাজার টাকার লস করো এবং জনগণের ক্ষতি করো। তাহলে একটা গরিব দেশে বারবার আপনি এক্সপেরিমেন্টের জন্য আসবেন এই চোর ছেচরদের নিয়ে? না, এটা 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 হতে পারে না। এবং এই বিষয়টাই সবার চোখে লাগছে কিংবা লাগবে বলে আমি মনে করি। মীরা, কারণ এর জন্য ভিকটিম মীরা, হবে জনগণ। জনগণ কেন বারবার এই ভিকটিম হবে? জনগণ গত 17 বছর দেখেছে যে কিতে কি হয়েছে, কিন্তু এখন সেম কাসুন্দি যদি আমাদের সামনে আসে তাহলে এটা কি আমরা মেনে নেব? আজকে একদিন, 2 দিন, 3 দিনের দিন তো আমি রাস্তায় নামবো, আমি কথা বলবো, এই বিষয়গুলো তো আমরা জানি, বুঝি। এরা, আপনি কি দেখছেন কখনো এই যে মুজিব ভাই কুইক রেন্টালের কথা বললেন, উনি স্পেসিফিক বলছে পার মেগাওয়াট কিলোওয়াট কততে দিবে, সরকার কত চুরি করবে, এগুলো সেট আপ করে দেওয়া হইতো। মুজিব ভাই মুজিব ভাই নেকেডলি বলছে কিছু লোককে ধনী বানানোর জন্য এই কুইক রেন্টালের ব্যবস্থা করা হয়েছে। সত্য কথা। এখন মীরা, আপনার কি মনে হয় না এই ইকবাল হাসান মাহমুদ টুকুর বলা উচিত ছিল যে আদানির সাথে অথবা কুইক রেন্টালের সাথে যত ব্যবসা প্রতিষ্ঠান জড়িত এর প্রত্যেক পর্যালোচনা হবে, ইনভেস্টিগেশন হবে, আমি তারপরে পেমেন্ট করব, তার আগে আমি পেমেন্ট করব না। এই কথাটা টুকুর কাছ থেকে যদি আসতো, আমি বলতাম ইকবাল হাসান মাহমুদ টুকুকে বেনিফিট অফ দ্য ডাউট দাও। সেই কথাটা বলে না এবং এটা সে করবেও না। নীরা, আপনি কি মনে করেন এর না, দ্বারা কোনো এটা বলার সুযোগ নাই তো। আমি তো সেই প্রেক্ষাপটের কথাই বলেছি যে সেটা এখন আমাদের দেশে পলিটিক্যাল বলেন আর মানে গভর্নিং এর কথা যেটাই বলেন না কেন, যে এখন যেটা হচ্ছে সেটা একটা সিস্টেমকে কন্টিনিউ করা হচ্ছে, এখানে ভেঙে চুরে নতুন কিছু করার হচ্ছে না। এটা যদি হতো তাহলে তো ডে ওয়ান সবাই সব জায়গায় স্ট্রাইক করতো, বলতো যে না এটা এভাবে, এবং এটার জন্য আমরা 17 বছর সাফার করেছি, আমরা ভবিষ্যতে সাফার করতে চাচ্ছি না। কিন্তু এই কথাগুলো তো কোনো ডিপার্টমেন্ট থেকে কারো কাছ থেকে এখন পর্যন্ত আসেনি বা অদূর ভবিষ্যতে আসবে বলেও আমরা মনে করছি না। নীরা, এই ইলেকট্রিসিটি সাপ্লাই এর ক্ষেত্রে নীরা, আপনি শুনলে অবাক হবেন, ইউনাইটেড গ্রুপের মালিক হইছে এস আলম, বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক ডাকাত, লোন ডাকাত এস আলম। এস আলমের কর্মচারী হলো সালাউদ্দিন। এবং আরেকটা মজার কথা, এই এস আলম আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নামাকে ফ্রি পাইছে। এখন এখানে সালাউদ্দিন জড়িত, এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী জড়িত। কেন জড়িত জানেন? তার ছেলেও কুইক রেন্টাল করছে। এখন আপনি কি নীরা আদৌ মনে করেন এই কুইক রেন্টালে ডক্টর মুজিব যে দুর্নীতির কথা বলছে এই দুর্নীতির বিচার করবে, নাকি ডক্টর ইউনূস যাদেরকে পেমেন্ট গুলা দেয় না এই পেমেন্ট গুলো আগে দিবে? আপনার কি মনে হয় নীরা? জেকব ভাই, আপনি যেটা বলছেন এখানে আমার কোনো উত্তর নাই। ওকে, ঠিক আছে মুজিব ভাই, আমি আপনার কাছে আসি। আপনি কি মনে করেন এই কুইক রেন্টালের যে দুর্নীতির কথা আপনি বলছেন ভাই, আমি আপনার এই মন্তব্যের সাথে একমত, আপনি যা বলছেন, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, এটাই আমার এই বিষয়ে এইটাই আমার শেষ প্রশ্ন, আপনি মনে করেন কিনা আমির খসরু মাহমুদ গং, ইকবাল হাসান মাহমুদ টুকু গং এবং সালাউদ্দিনের মতো, সালাউদ্দিন কি যেন ওনার নাম কি, ইকবাল হাসান মাহমুদ টুকু গং, এরা এই কুইক রেন্টাল বা জ্বালানি বিষয়ে কোনো তদন্ত করবে, নাকি এই বকেয়া পয়সা দেওয়ার জন্য তারা এখন
হয়ে দাঁড়াই আছে, কারণ তাদের পয়সা দরকার, কারণ ইউনূস সরকার তাকে ওই পয়সাটা দিতেছিল না। কোনটা আগে করবে? এখন এটা দেখার বিষয় তারা কোনটা আগে করে। আমি আশা করব, জনগণ হিসাবে আমি আশা করব এটা আগে ইনভেস্টিগেশন করতে হবে। হ্যাঁ, কারণ এটা নিয়ে অনেক কথা আছে, অনেক এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে। জনগণের দাবি যে এগুলো নিয়ে বিশদভাবে ইনভেস্টিগেট করা হোক, করে তারপর যদি আমরা মনে করি যে হ্যাঁ আমাদের কিছু দেনা আছে আমরা দিব। কিন্তু ইনভেস্টিগেশন না করে একটা বিগত স্বৈরশাসক সরকার একটা অসম চুক্তি করে গেছে এবং কতগুলো অন্যায় করে গেছে, দুর্নীতির আখড়া তৈরি করে দিয়ে গেছে, এগুলোকে যদি আমি এখনো কন্টিনিউ করি তাহলে হবে কি যে আমি ওই একই জালের মধ্যে ফসে গেলাম, অথবা আমি একই জিনিস করলাম একই কারণে। সুতরাং আমাকে একটা নতুন একটা নির্বাচিত সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে চাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে জনগণের স্বার্থে আমাকে কাজ করতে হবে। আপনি যদি জনগণের স্বার্থে কাজ না করেন, আপনি যদি ট্রান্সপারেন্ট না হন এইসব ব্যাপারে, তাহলে কিন্তু জনগণ এত বোকা না, জনগণ ছাড়বে না। যে জনগণ এত বড় একটা স্বৈরশাসক, এই শতাব্দীর সবচেয়ে জঘন্য স্বৈরশাসককে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিতে পারে, সেই জনগণ কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার না। তো এই জন্য ডক্টর আমি মুজিব, বিশ্বাস করি যে এই জিনিসটা হবে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের মানে আমাদের রাজনৈতিক কালচারের মধ্যে এটা নাই, এটা থাকলে ভালো হতো। যেমন ধরেন যখন বিএনপি বা যে কোনো বিরোধী দলই হোক, তারা যখন আন্দোলনে থাকে বা বিরোধিতা থাকে, তাদের একটা ছায়া সরকারের মতো থাকা উচিত। তাতে হয় কি যে আপনি আপনি যাকে ভবিষ্যতে যদি কখনো আপনি পাওয়ারে আসেন, যাকে আপনি যেই দায়িত্ব দিবেন, তারা এটার উপরে কাজ করতে থাকে। আমাদের প্রবলেম হয়ে গেছে কি, আমরা যখন সরকারটা তৈরি করি, আমরা চিন্তা করি যে আচ্ছা দিয়ে দিই, কি আজকে দিয়ে দেখি কি হয়। তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই, তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাই, তাকে বাণিজ্য মন্ত্রী বানাই দেখি কি করে সে। তো এই যে কি করে, এই জিনিসটা আসলে আমাদের এই জন্য এখন হচ্ছে কি, এখন এরা শিখবে। হ্যাঁ, এবং শিখার মধ্যে হবে কি যে ব্যুরোক্রেট যারা অথবা তাদের ঘনিষ্ঠ লোক যারা, তাদেরকে যেভাবে ডাইরেক্ট করবে, যেভাবে ইউজ করবে, সেটাই আলটিমেটলি হবে। এবং তাতে হয় কি যে অনেক সময় অনেক ভুল জিনিস হয়ে যায়, অনেক অনেক অপকর্ম হয়ে যায়। তো এই জন্য একটা একটা বিরোধী দল থাকা অবস্থাতে একটা ছায়া সরকার থাকা দরকার। এবং ছায়া সরকারের মধ্যে এইসব ব্যক্তিকে আগে থেকে যদি ওই জিনিসগুলোর প্রতি চোখ রাখতে বলা হয় এবং ওই প্রতি কাজ করতে বলা হয়, তাহলে সরকারে না থেকেও তারা ওই সরকার ওই সেক্টরের সম্বন্ধে তাদের একটা সম্যক জ্ঞান তৈরি হয় এবং তারা ওইটার উপরে বেটার কাজ করতে পারে। এই কালচারটা ডক্টর যেহেতু মুজিব, আমাদের মধ্যে নাই, এই জন্য আমরা হচ্ছে কি যে এমন একটা পর্যায়ে পড়ে যাই যে আমরা এদিকে দিচ্ছি আজকের শিখার জন্য, কাজ শিখার জন্য দিচ্ছি অনেকটা। ওকে। মুজিব ভাই, একটা খয়রাতি মার্কা দেশে যাদের বাজেটের 4 ভাগের 3 ভাগ খয়রাত করে আইনা তারপরে বাজেট তৈরি করতে হয়, এখন সেখানে যদি নির্বাচিত সরকার আইসা মন্ত্রীদের কয় তোমাদের বিনা পয়সা দিয়ে জব ট্রেনিং করাবো, এর চাইতে আর কপাল পোড়া জাতি আর দ্বিতীয়টা হয় না। আপনাকে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবার আপনাকে একটা কঠিন প্রশ্ন করে আজকে শো আমি শেষ করব। কঠিন প্রশ্নটা হলো, এই মুহূর্তে তারেক রহমানকে কারা বেশি সাহায্য করতে পারে, জনগণ, ডিপ স্টেট, নাকি বিরোধী দল? প্রথমত হলো আমি মনে করি যে প্রতিটা আপনি যে কয়টা বললেন প্রত্যেকের একটা ভূমিকা আছে। ঠিক আছে? জনগণকে ওয়াচ করতে হবে দুই ভাবে। এক হলো জনগণ রাইট কাজে সমর্থন দিবে এবং রং কাজে ক্রিটিসাইজ করবে। যদি ফেয়ারলি ক্রিটিসাইজ করে, সেটা কিন্তু একটা সরকারকে রাইট পথে চালাবার জন্য হেল্প করে। সুতরাং জনগণ চোখ বন্ধ করে থাকলে হবে না। জনগণ যদি মনে করে তারেক রহমান জিয়া রহমানের ছেলে, ম্যাডাম খালেদা জিয়ার ছেলে, উনি যাই করেন তাই ভালোই করবেন, তাহলে কিন্তু জনগণ ঘুমিয়ে থাকলে কিন্তু হবে না। জনগণকে একদিকে ওনার ভালো কাজগুলোর প্রশংসা করতে হবে, ওনাকে শক্তিশালী করতে হবে, আরেকদিকে ওনাকে যখনই দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কোনো কাজ করে ওইটাকে ঠিক করে সমালোচনা করতে হবে, যাতে করে ওনাকে রাইট জায়গায় আনতে পারেন। তো এটা হলো জনগণের দায়িত্ব। বিরোধী দলের দায়িত্ব হবে, আমি আবারও বলবো, একটা ছায়া সরকার তৈরি করা এবং সেই হিসাবে সংসদে বাইরে এবং ভিতরে রাইট যেই ভূমিকা তাদের, সেই ভূমিকা পালন করা এবং এই কারেন্ট সরকারকে রাইট জায়গায় পরিচালনা করার জন্য বিরোধী দলের একটা দায়িত্ব আছে। আর ডিপ স্টেটের ব্যাপারে আমার অভিজ্ঞতায় আমি বলি, ডিপ স্টেট বা আমাদের সকল ব্যুরোক্রেসি, তারা কিন্তু
বেশিরভাগ লোকই করাপ্টেড লোক এবং তারা তাদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। তারা কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখেন বহু সরকারকে নামাইছে, বহু সরকারকে উঠাইছে, এই ডিপ স্টেট। সুতরাং আপনি ডিপ স্টেটের আপনার দরকার ব্যুরোক্রেসির অবশ্যই, কিন্তু আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে, ওদের প্রতি সচেতন থাকতে হবে এবং ওদেরকে নজরে রাখতে হবে। ওদের সমস্ত কথায় যদি আপনি ওদের কথাগুলোকে ফলো করেন, আপনি জানেন না তারা কি স্বার্থে কি উদ্দেশ্যে এগুলো করতেছে। আর আমাদের কারেন্ট যেই ব্যুরোক্রেসি তার 90% হলো পতিত সরকারের এবং রয়ের সিলেক্ট করা ব্যুরোক্রেসি। সুতরাং তারা এই মুহূর্তে যাই বলবে না কেন, তারা অনেকেই এখন বিরাট বিএনপির লোক হয়ে যাবে, আমি শিওর। ওরা অনেকেই তারেক রহমানের বিরাট ভক্ত হবে, এইটাও আমি জানি, এই যেই তাদের নেচার। তাদেরকে আমি অনেক সময় কাছ থেকে দেখছি, এই সুযোগ হচ্ছে। তো সেই অর্থে বলবো যে একজন দক্ষ পরিচালক দায়িত্ব হলো যে এই ডিপ স্টেটকে আপনার কাজে লাগাতে হবে ইন এ রাইট ওয়ে, এবং ডিপ স্টেটকে নজরে রাখতে হবে ইন এ রাইট ওয়ে, যাতে করে তারা আপনাকে রং জায়গাতে পরিচালনা না করে। আর আপনি যেই ডিপ স্টেটে যে ব্যুরোক্রেসি যাকে আপনি মনে করেন যে স্যার আপনার রাইট না, এবং আমি 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 হলে প্রত্যেকটা ব্যুরোক্রেট যারা আছে তাদের প্রত্যেকের A to Z আবার খতিয়ে দেখার আমি দায়িত্ব নিব। তাদের ফাইল দেখব, তারা আসলে কিভাবে আসছে, কিভাবে তারা অ্যাপয়েন্টেড হয়েছে, তারা বিগত দিনে কি চুরি চামারি করছে, এগুলো দেখে দরকার হলে আমি রিশাফল করব এবং ক্লিন করব। আমাকে স্লেটটা যদি ক্লিন না করি, আপনার ময়লা গার্বেজ দিয়ে যদি আমি কিছু ভালো জিনিস দিতে চাই, সেটা কিন্তু হবে না। এই গার্বেজ ওকে, মুজিব ভাই, আপনাকে আমি জ্ঞান দেওয়ার মতো বিদ্যা বা অভিজ্ঞতা আমার নাই, কিন্তু একটা কথা আপনাকে আমি বলতে চাই। ডিপ স্টেটকে নিয়ন্ত্রণ করে একটা এজেন্সি থাকে, যেটা আমেরিকায় আছে। ওই এজেন্সিটার নাম প্রত্যেকটা অফিসে আছে, অফিস অফ দ্য ইন্সপেক্টর জেনারেল। এটা আপনি জানেন, এটা সত্য কথা। বাংলাদেশের ডিপ স্টেটকে নিয়ন্ত্রণ করে নিরাপত্তা এজেন্সিগুলো ডিজিএফআই, এনএসআই, সিআইডি, এএসইউ এবং সচিবালয়ের বেশ কিছু ভারতীয় কর্মকর্তা, বাংলাদেশি ভারতীয় কর্মকর্তা, বাংলাদেশি নিযুক্ত। এখন আপনারা যদি ডিপ স্টেটকে নিয়ন্ত্রণ করার জন্য ছোট জগন্নাথ একজনকে বসাইয়া দেন, আর দেশে যদি অ্যান্টি এসপিওনাজ ল না থাকে, সেক্ষেত্রে আপনি ডিপ স্টেটকে কোনোদিনই নিয়ন্ত্রণ করতে পারবেন না। সরকার ডিপ স্টেট দ্বারাই নিয়ন্ত্রিত হবে। এটার উপরে কি আপনার কোনো মন্তব্য আছে? প্রথমত আমি মনে করি যে আমাদের যে সিস্টেম বাংলাদেশে, যে আপনার ইন্টেলিজেন্স এজেন্সি গুলো ডিপ স্টেট নিয়ন্ত্রণ করে, এটা ঠিক না, এটা হওয়া উচিত না। কারণ আমি বলি, মুজিব ভাই, এটা হওয়া উচিত না, কিন্তু এইটাই আমি আসতেছি কথাটা। কারণ আমাদের গত 17 বছরে এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ গুলো কিন্তু কন্ট্রোল বাই একটা গ্রুপ অফ একটা পলিটিক্যাল পার্টির কন্ট্রোলে চলে গেছিল, এবং নট অনলি দ্যাট, এবং ভারতীয়দের কন্ট্রোলে চলে গেছিল। সুতরাং আপনি প্রথমটা ভুল মুজিব ভাই। বাংলাদেশের ডিপ স্টেট আপনি বলছেন একটা পলিটিক্যাল পার্টির দ্বারা নিয়ন্ত্রিত হতো, এটা কমপ্লিটলি ভুল। তারা কমপ্লিটলি নিয়ন্ত্রিত বাই ইন্ডিয়ান র এবং ইন্ডিয়ান্স। বাংলাদেশে কোনো নিয়ন্ত্রণ তাদের ছিল না। আমি বলছি যে তারা তাদের সমর্থিত ছিল, আওয়ামী লীগের সমর্থিত ছিল তারা ডিপ স্টেট। হ্যাঁ, সেই কথাই আমি বলছি, যে রাজনৈতিক দলের, এবং তারা ডাইরেক্টলি ভারতের তারা কন্ট্রোল ছিল। তো এই জায়গাটা প্রথম কথা হলো, আমি মনে করি যে ইন্টেলিজেন্সকে আপনার এটা থেকে সরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার একটা ইন্সপেক্টর জেনারেল থাকতে হবে, যে থাকবে নিরপেক্ষ। হ্যাঁ, ওই ইন্সপেক্টর জেনারেলের কাজই হবে যে ওর ডিপার্টমেন্টে, ওর মিনিস্ট্রিতে সমস্ত কিছু কোষার হচ্ছে কিনা, রাইট ওয়েতে হচ্ছে কিনা, আইন মেনে হচ্ছে কিনা, এর মধ্যে সে যেই থাকুক, মিনিস্টার থেকে শুরু করে একদম চাপরাশি পর্যন্ত, তার দায়িত্ব থাকবে সবকিছুই দেখার। তার কাছে জনগণ যেতে পারবে, তার কাছে সেই ডিপার্টমেন্টের ভিতরে যারা হুইসেল ব্লোয়ার আছে তারা তার কাছে রিচ করতে পারবে, যাতে করে তারা যদি কেউ কিছু দেখে যে এই ডিপার্টমেন্টে একটা অসঙ্গতি কিছু একটা হচ্ছে বা দুর্নীতি হচ্ছে, সেটা ইন্সপেক্টর জেনারেল তখন এটাকে ইনভেস্টিগেট করতে পারবে, এবং তাকে সেই ক্ষমতা দিতে হবে। শুধু নামে থাকলে হবে না, তার সেই ক্ষমতা থাকতে হবে যেটা উপরে কারো কোনো কন্ট্রোল থাকবে না। এই জিনিসটা যদি আপনি সত্যিকার অর্থে একটা ট্রান্সপারেন্ট সরকার তৈরি করতে চান এবং দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রতিটা মিনিস্ট্রিতে একজন ইন্সপেক্টর জেনারেল থাকতে হবে, যার সাংগঠনিক দায়িত্ব থাকবে, এবং তার উপরে অন্য কারো কোনো ইনফ্লুয়েন্স বা ক্ষমতা থাকবে না, যে তাকে ডাইভার্ট করার জন্য বা বায়াস করার জন্য। এটা 1 নম্বর। 2 নম্বর হলো, আমি মনে করি যত রকম আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তাদের কিন্তু দায়িত্ব কিন্তু খুব ক্লিয়ার।
তাদেরকে তাদের মতো কাজ করতে দিতে হবে এবং তাদেরকে নাম্বার ওয়ান যেটা আপনি বললেন, যেটা আমি অনেকদিন থেকে বলতেছি আপনার প্রোগ্রামে, যে বাংলাদেশের নিয়ম আইন থাকতে হবে এবং শুধু আইন থাকলেই হবে না, আইন কার্যকর হতে হবে। যে ব্যক্তি দেশের স্বার্থের বিরুদ্ধে অন্য দেশের হয়ে কাজ করবে তাকে বাংলাদেশের আইন অনুযায়ী স্পেনিয়াস ল করে তাদেরকে সেই বিচারের আয়তে আনতে হবে, যাতে করে বাংলাদেশে কোনো লোক সরকারের থেকে বা সরকারের বাইরে থেকে অন্য দেশের দালালি করার মতো সাহস না দেখাতে পারে, সেটা যেই বাহিনীতেই হোক বা যেই জায়গাতেই হোক। ওকে মুজিব ভাই, এই জায়গাটা ঠিক আছে। করতে হবে। জি, ওকে মুজিব ভাই, আমি আপনার কাছে আসবো। নীরা, আপনার কাছে আসছে। আপনি কি বলতেছিলেন এটা আমি আগে ওইটা একটু বলে নেন, আপনি কি বলতেছিলেন না বলেন। না, যেটা বলতেছিলাম যে আপনি এতক্ষণ যে আলোচনা যে সাবজেক্ট নিয়েছেন তার কনক্লুশনে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মূল সাবজেক্টটাই কিন্তু হলো ডিপ স্টেট। এই ডিপ স্টেটকে যদি বাংলাদেশকে আপনারা কঠিন হাতে ধরতে পারেন তাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশ প্রকৃত অর্থে বাংলাদেশ যেটা সেটা আমরা পাবো। কারণ ওকে, এখানে জি বলেন। আমি বলতে চাচ্ছি তারেক রহমান এই মুহূর্তে আপনার ডক্টর মুজিবের এবং আমরা যদি তাকে প্রধানমন্ত্রীও হিসাবে দেখি, আমি দেখি উনি শত্রু দ্বারা বেষ্টিত একজন মানুষ। ওনার চারপাশে যারা আছে কোনো মিত্র নাই। আর মিত্র উনি যাদেরকে মনে করতেছে এরা মিত্রের ধ্যান করতেছে, ওরা বসে আছে টাকা আর ক্ষমতার জন্য তার চারপাশে বসে পা চাটতেছে। কিন্তু তারেক রহমান মনে করে লন্ডন থেকে আমার সাথে বাংলাদেশে আসছে, এদের চাইতে আর পরম আত্মীয় আমার আর কেউ নাই। কিন্তু এরা সব ভণ্ড হারামজাদা, এরা সব প্রস্টিটিউট। আপনি হুমায়ুন কবিরের কথা বলেন, আপনি আনোয়ার হোসেন খোকনের কথা বলেন, এবং আপনি মাহাদি আমিনের কথা বলেন, আর আপনি সানির কথা বলেন। এখন তারেক রহমান মিত্র খুঁজতে যাবে কোথায়? জনগণের মধ্যে মিত্র খুঁজবে, নাকি বিরোধী দলের মধ্যে থেকে মিত্র খুঁজবে, নাকি উনি ওনার পরিবারের মধ্যে থেকে মিত্র খুঁজবে, নাকি উনি ডিপ স্টেট থেকে মিত্র খুঁজবে? কোথায় গেলে উনি মিত্র পাবে? জেকব ভাই, এই সাবজেক্টটা আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে বাংলাদেশের ডিপ স্টেট রান বাই ভারত, আর বাংলাদেশের পলিটিশিয়ানরা বা পলিটিক্যাল দলগুলো রান বাই ডিপ স্টেট ইন বাংলাদেশ। ওকে, ঠিক আছে। তাহলে তারেক রহমান মিত্র পাবে কোথায়? আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। তারেক রহমানের তো চারদিকে শত্রু দ্বারা বেষ্টিত, সে মিত্র খুঁজবে কোথায়? এখন তো আপনি মিত্র খোঁজার কথা যেটা বলতেছেন সেটা তো আমার কাছের লোকজনের মধ্যেই আমি আগে খুঁজবো, ওকে, আমার ঠিক আছে। আশেপাশে যারা আছে তাদের মধ্যে আগে খুঁজবো। কিন্তু এখন এই যে ডিপ স্টেটের কথা যারা বলছেন, যাদের কথা বলছেন, তারা কাকে টার্গেট করবে? আমার কাছের লোককে আগে টার্গেট করবে, তারা ওকে নীরা, আমি আমি করতে পারে। ওকে, ঠিক আছে, আমি আপনার কাছে ব্যাক করব। মুজিব ভাই, আপনাকে আমরা অনুষ্ঠানের শেষ ধাপে এসে আমি আপনাকে ইনভাইট করব আপনার কনক্লুশনের মাধ্যমে তারেক রহমানকে আপনি যে অ্যাডভাইসটা করতে চান আপনি ওই অ্যাডভাইসটা করেন। এটা এবং এই অ্যাডভাইসের মধ্যেই আজকের আমরা অনুষ্ঠানের কনক্লুশন করব।